এক গুপ্তধনের সন্ধান, এক রহস্যময় ডায়েরি আর এক হারিয়ে যাওয়া দ্বীপ। এই তিনটি জিনিসের মধ্যে কি সম্পর্ক? কেনই বা একদল মানুষ নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে গভীর সমুদ্রে এক অভিযানে বেরোল? সত্যি কি বঙ্গোপসাগরের বুকে কোনো অজানা দ্বীপ লুকিয়ে আছে, নাকি এটা শুধুই এক পুরনো কিংবদন্তি? আর সবচেয়ে বড় প্রশ্ন, ওরা সবাই কি ফিরে আসতে পারবে, নাকি কেউ কেউ হারিয়ে যাবে চিরতরে? সেই দ্বীপের বুকে কি লুকিয়ে আছে স্বর্ণ ভাণ্ডার, নাকি এমন এক রহস্য যা জানা মাত্রই পালানোর পথ বন্ধ হয়ে যাবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আচমকাই জাহাজটা দুলতে শুরু করে দিল। আকাশ যদিও অনেকক্ষণ ধরেই জানান দিচ্ছিল যে একটা দুর্যোগ আসতে পারে, তবে তা যে এত তাড়াতাড়ি আসবে তা ওরা কল্পনাও করতে পারেনি। জাহাজের ডেকে ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। জাহাজে যে কজন আছে সকলেই এসে জড়ো হয়েছে ডেকে। মাঝি মল্লারা ছোটাছুটি করছে, কিছুজন আপ্রাণ চেষ্টা করছে কোনো রকমে যদি মাস্তুলটা ঠিক রাখা যায়। বাকিরা দাঁত টেনে জাহাজকে বাঁচানোর চেষ্টা করছে। থেকে থেকেই গেল গেল রব শোনা যাচ্ছে। এত কিছু ঘটে যাচ্ছে, তাতে একজন মানুষের অবশ্য কোনো হেলদোল নেই, বরং তার মুখে হাসির রেখা খেলে যাচ্ছে, যেন এটারই অপেক্ষায় ছিল সে এতদিন। সকলে যখন ডেকে ব্যস্ত, সে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। বিষয়টা সকলের চোখ এড়িয়ে গেলেও একজনের চোখ এড়ালো না। সেও ধীর পায়ে পিছু নিল ওই লোকটার। কি পরিকল্পনা করছো শুনি? আঁতকে উঠল সেই লোকটা। কাঁপা কাঁপা হাতে আলোটা নিয়ে পেছন ফিরল সে। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও জ্যাক, তুমি? আমি এখনো অবধি কেউ টের পায়নি যে তুমি ডেক ছেড়ে এই ঘরে চলে এসেছো। জানতে পারলে জানো তো কি হবে জিশান? কথাটা শুনে অট্টহাসি হেসে উঠল সে। তবে বাইরের ঝড়ের দাপটে সেই হাসির শব্দ যেন সেই ঘরের চার দেওয়ালের মধ্যেই আটকে গেল। সেই লোকটা এবার বিরক্ত হয়ে বলল, এতে এত হাসির কি আছে? যদি ধরা পড়ো না, তবে হাসার জন্য ওই মাথাটা আর তোমার ঘাড়ে থাকবে না। ওই নর পশুগুলো তোমার গলা কেটে ওই ডেকে ঝুলিয়ে রাখবে, আর এই দেহটা জলে ফেলে দেবে। আজকের পর যে তারাই কেউ জীবিত থাকবে না। মানে ইতিমধ্যেই আমি জাহাজের নিচের অংশে ছিদ্র করে দিয়েছি, সেখানে জল ঢুকতে শুরু করেছে। তুমি কি পাগল হয়ে গেছো? জাহাজ ডুবে গেলে কিন্তু তুমি নিজেও বাঁচবে না। আমি তো এই জাহাজেই থাকবো না। মানে? আমার নৌকা প্রস্তুত হয়ে গেছে, এইবার শুধু সাগরে নেমে পড়ার পালা। এই উত্তাল সমুদ্রে তুমি নৌকা নিয়ে নামবে? তুমি চাইলে তোমাকেও নিয়ে যেতে পারি। আমি সত্যিই জানি না তোমার মাথায় কি চলছে, তবে এই উত্তাল সমুদ্রে নৌকা নিয়ে নেমে পড়ে অযথা নিজের বিপদ প্লিজ ডেকে এনো না। আর সময় নেই, এই জাহাজে থাকলেও আমাদের মৃত্যুবরণ করতে হবে। তার থেকে বরং আমরা এই উত্তাল সমুদ্রে ডিঙি নিয়ে নেমে পড়ি, তাতে হয়তো মৃত্যু এলেও সেটা কিছুটা সুখকর হবে। আমি সত্যিই জানি না তোমার মাথায় কি চলছে, তবে আমি তোমাকে একটা কথাই বলবো, একটু ভালো করে ভেবে দেখো। এখনো কিছুটা সময় আছে, কারণ এই যা তাণ্ডব শুরু হয়েছে তাতে ওদের আরও কিছুটা সময় লাগবে পরিস্থিতিকে নিজেদের হাতে নিয়ে আসতে। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, এখন তোমার ভাবার পালা। তবে তোমার হাতে যেটুকু সময় আছে, যতক্ষণ না আমার গোছগাছ সম্পন্ন হচ্ছে সেইটুকুনি। আমার সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেলে আমি ডিঙি নিয়ে কিন্তু বেরিয়ে যাব। লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে থাকা ছোট একটা পাটাতনের উপরে বসে পড়ে। এটা ঠিক যে এই জাহাজে থাকলে ওদের দুজনকে খুব তাড়াতাড়ি মরতে হবে। লোকটা বসে বসে ভাবতে লাগলো তার কি করা উচিত। এমন সময় বেশ কয়েকজোড়া বুট জুতোর আওয়াজ শোনা গেল। জিশান, ওরা মনে হয় এদিকেই আসছে। আর সময় নেই, এবার সমুদ্রে নেমে পড়তে হবে। কিন্তু কি করে? তুমি কি ভুলে গেছো আমরা নিচে আছি? ওপরে না গেলে নৌকা জলে নামাবে কি করে? একবার ভেবে দেখেছো সবটা? আমি কিছুই ভুলিনি। যাই হোক, তুমি বলো কি করবে। জ্যাক আর কিছু বলার সময় পেল না, তার আগেই দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে চারজন সন্ডা মার্কা লোক। জ্যাক বেশ ভয় পেয়ে গেল। তবে জিশান ইতিমধ্যে
তার দুহাতে দুটো তলোয়ার তুলে নিয়েছে। জ্যাক কি করবে, কার সাথ দেবে, কিছুই বুঝতে পারছে না। এমন সময় ওই লোকগুলো অট্টহাসি শুরু করল, আর তারপরেই ঝাঁপিয়ে পড়ল জিশানের ওপর। তবে সেও এত সহজে হার মানার পাত্র না। জ্যাক আর চুপ করে থাকল না। সেও এবার তার কোমরে থাকা তলোয়ারটা হাতে নিয়ে নিল। তারপর শুরু ওদের দুজনের সাথে ওই 4 জনের লড়াই। লড়তে লড়তে ওরা ধীরে ধীরে একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তারপর আবারও লড়তে শুরু করলো। জ্যাক এবার তার হাত চালাতে চালাতেই জিশানকে ফিসফিস করে বলল, তুমি সাবধানে এখান থেকে বেরিয়ে যাও, এদের আমি সামলে নিচ্ছি। এসব তুমি কি বলছো? এই 4 জনের সাথে আমরা 2 জন মিলে পেরে উঠছি না, তুমি একা কি করবে? সেটা আমি দেখে নেব। কিন্তু আমি বা কি করে বেরোবো? ওরা তো আমাদের ঘিরে আছে। জ্যাক চুপ করে গেল। একসময় ও কোনো রকমে একজনকে ঘায়েল করে। এতে বাকিদের নজর একটু সরে যায়। এটা দেখে ও ফিসফিস করে বলে ওঠে, পালাও তুমি। আর তুমি? তোমাকে এভাবে একা ফেলে আমি তো যেতে পারবো না। আমার চিন্তা করো না, আমি ঠিক বেরিয়ে যাব। তুমি ঠিক বলছো? হ্যাঁ, তুমি আর সময় নষ্ট করো না, তাছাড়া জাহাজে তো ছিদ্র করেই দিয়েছো। জিশান আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। এখন বাকিদের চোখ এড়িয়ে কোনোভাবে জাহাজের পেছন দিকে, যেখানে বিপদের সময় ব্যবহারের জন্য নৌকো রাখা আছে, সেখানে গিয়ে একটা নৌকো সমেত নেমে যেতে পারলেই তার শান্তি। নিজের জামা ও বুট জুতোর মধ্যে বেশ কিছু সোনার মুদ্রা নিয়ে নিয়েছে সে। তার ইচ্ছে ছিল এই জাহাজে থাকা ধনসম্পদের সিংহভাগটাই হস্তগত করা। তবে তা আর করতে পারেনি সে। অপরদিকে ওকে বেরিয়ে যেতে দেখেই জ্যাক চিৎকার করে বলে ওঠে, তোমরা সব এক একটা মাথা মোটার দল। আমি ওকে ধরতে এসেছিলাম, ও পালানোর পরিকল্পনা করছে, কিন্তু তোমাদের জন্য ও পালিয়ে গেল। জানি না নিজের সাথে করে ও কি কি নিয়ে গেল। ওর কথা শুনে বাকি 4 জন লোক অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। ওরা তো ভেবেছিল এরা দুজন একসাথে আছে, একসাথে মিলে কিছু একটা করছে। জ্যাক ভালো করে ওদের 4 জনকে লক্ষ্য করতে থাকে। মূলত ওদের মুখের ভাবভঙ্গি দেখে ওদের মনে কি চলছে তার একটা আন্দাজ করার চেষ্টা করতে থাকে। তারপর আবার বলে ওঠে, আমার কথা বিশ্বাস না হলে নিজেরা গিয়ে দেখো। তাছাড়া তোমাদের যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি, একটা জিনিস বলো তো, আমি যদি ওর সাথে থাকতাম তাহলে আমি কি এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতাম, নাকি ও আমাকে ফেলে রেখে চলে যেত? লোকগুলোর ভাবভঙ্গি একটু একটু করে বদলাতে শুরু করল। জ্যাকের ঠোঁটে একটা হালকা হাসির রেখা খেলে গেল। এই 4 জন লোক এই জাহাজে সবচেয়ে শক্তিশালী হলেও মাথায় বুদ্ধি বলতে তেমন কিছুই নেই। তাই এদের বোকা বানানোটা খুব একটা কঠিন কাজ হলো না ওদের জন্য। তবে ওর মনে এখন একটাই চিন্তা, আরও কেউ যদি এসে যায় তাহলে বিষয়টা হাতের বাইরে চলে যাবে। ও তো মরবেই, সাথে জিশানেরও বাঁচার আশা কমে যাবে। এসব ভাবতে ভাবতে ও এবার ধীরে ধীরে নিজের জায়গা থেকে পেছনে যেতে শুরু করে। জাহাজের দুলুনিটা ক্রমাগত বেড়েই চলেছে। মনে হচ্ছে যেন একটু পরেই জাহাজটা ডুবে যাবে। এমন সময় বাইরে দিয়ে একটা শোরগোল শোনা গেল। ওই লোকগুলো আর দেরি না করে একবার জ্যাকের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই ও আর সময় নষ্ট করল না, তাড়াতাড়ি জাহাজের পেছন দিকে দৌড়তে শুরু করল। যেতে যেতে ওর কানে যেটুকু কথা এলো তাতে বুঝতে পারল জাহাজের মাঝখানে ইতিমধ্যে ফাটল ধরতে শুরু করেছে। একই রাতের বেলা, তার উপর এমন ঝড়ে চারপাশ পায়ে ঢাকা পড়ে গেছে। কিছুই যেন ঠিক করে ঠাউর করা যাচ্ছে না। তবুও ও হাল ছাড়ল না। এমন সময় আরও একটা হট্টগোল কানে আসে। পেছন ফিরে দেখে বেশ কয়েকজন লোক ওই দিকেই ছুটে আসছে। ওর আর বুঝতে বাকি থাকে না এরাও নৌকো নামিয়ে কোনো রকমে বাঁচার জন্যেই এই দিকে ছুটে আসছে। এটা দেখে ও আর সময় নষ্ট করে না, ওখান দিয়েই জলে ঝাঁপ দেয়। জিশান, জিশান চোখ খোলো, জিশান। ভোরের মিঠি রোদ এসে মুখে পড়লেও চোখ খুলে তাকায় না ও। জিশান, জিশান জ্যাক বারবার ওকে ডাকতে থাকে। জিশান চোখ খোলো। নিজের সাথে থাকা ছোট জালা থেকে একটু জল নিয়ে আবারও ওর মুখে দেয়। এবারে জিশান ধীরে ধীরে চোখ খোলে। এখন কেমন লাগছে? ঠিক আছে, কিন্তু কাল কি হলো বলো তো? আমি
আমি তো কিছুই মনে করতে পারছি না। তার আগে তুমি বলো তো জিশান, এই তোমার পরিকল্পনা ছিল? না মানে ওই ঝড়টা সব বদলে দিল। কাল রাতে আমি ওদের হাত থেকে বাঁচার জন্য সমুদ্রে ঝাঁপ দিই, তারপর তোমার নৌকা চোখে পড়ে, কিন্তু তুমি তাতে এত কিছু তুলেছিলে যে ওই ঝড়ে সেটা উল্টে যায়। ভাগ্য ভালো জাহাজটা ভেঙে গিয়েছিল, তাই তার একটা ভাঙা টুকরোতে উঠে অবশেষে এই দ্বীপে আসতে পেরেছি। আর সম্পত্তি? ওসব এখন বাদ দাও। না না না, বাদ দিতে পারছি না। ওই সম্পত্তি আমার, শুধু আমার। ওই শয়তান আমাকে ঠকিয়ে আমার সব কেটে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে অবধি নিজের চাকর বানিয়ে রেখেছিল। এই একই কাজ ওরা আমার সাথেও করেছিল, তবে কাল ওই পরিস্থিতিতে নিজেদের নিয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। তবে সমুদ্রটা শান্ত হলে ওই সম্পদ উদ্ধারের চেষ্টা করতে পারি। জিশান মাথা নাড়ে, তারপর উঠে দাঁড়িয়ে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়। গভীর সমুদ্রের মাঝে এমন দ্বীপ যে থাকে তা সে আগে শুনলেও এই প্রথম নিজের চোখে দেখছে। তার মনে হলো যেন জলের মাঝে এক টুকরো ডাঙার উপর তারা দাঁড়িয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও এসে জ্যাকের পাশে বসে পড়ে। দেখতে দেখতে সূর্য প্রায় মাথার ওপরে উঠে যায়। এটা দেখে জ্যাক বলে, আমাদের একবার দ্বীপটা ভালো করে দেখে নেওয়া উচিত। কোথায় থাকবো, কি খাবো, সে সমস্ত কিছু একবার ভালো করে দেখে নিলে আমার মনে হয় ভালো হবে। কারণ আধার নামলে অন্ধকার জায়গায় কোনো কিছুই ঠিকমতো ঠাউর করা যাবে না। জিশান তার কথায় সায় দিল। তারপর দুজনে ধীরে ধীরে উঠে হাঁটতে শুরু করল। তবে জিশান সেখান থেকে যাওয়ার আগে বেশ কিছু পাথর আর শুকনো ডাল কুড়িয়ে নিল। এরপর গাছগুলোর গায়ে দাগ কাটতে কাটতে হাঁটতে শুরু করল। সারাদিন ঘুরে বেশ কয়েকটা গুহা চোখে পড়ে জিশান আর জ্যাকে। তবে জ্যাক সেসব দেখে নিয়ে খাবারের সন্ধানে চলে গিয়েছিল। ওদের মধ্যে কথা হয়ে গিয়েছিল যত দূরেই যাক না কেন, আলো যখন কমতে শুরু করবে তখন দুজনেই ওইখানে ফিরে আসবে। সেই মতো কিছু ফল আর শুকনো ডাল জোগাড় করে জ্যাক ওখানে ফিরে আসে। জিশান ততক্ষণে ফিরে এসেছিল। জ্যাককে দেখে বলে, যাক, তুমি ফিরে এসেছো। আমি বেশ কয়েকটা জিনিস জোগাড় করে নিয়েছি, আর থাকারও একটা ব্যবস্থা করে নিয়েছি। বাহ, এ তো খুব ভালো কথা। তা কি জোগাড় করলে শুনি? এই দেখো সেই বাক্সটা, এর মধ্যে এই কুঠার, ছোরা আর কিছু তীরও আছে। ওই কোণে ওখানে পেলাম এটা। মনে হয় কোনো জাহাজ ভেঙে পড়েছিল, তার জিনিস এগুলো। আমারও তাই মনে হচ্ছে। তা থাকার কি ব্যবস্থা করলে? আপাতত গুহার মুখটা ঢাকার জন্য গাছের গুঁড়ি দিয়ে আর কিছু ওই গাছের সরু ডাল দিয়ে একটা পাটাতন মতো করে নিয়েছি। অজানা জায়গা, না জানি কোনো জীবজন্তু আছে কিনা, তাই গুহার মুখে একটা আর ওই গুহার ভেতরে কিছুটা গিয়ে আর একটা পাটাতনের ব্যবস্থা করেছি। আজ রাতটা ভালোয় ভালোয় কাটলে কাল সকালে উঠে ভালো কোনো একটা ব্যবস্থা করে নেব। সেই ভালো। এরপর ওরা আর সময় নষ্ট না করে ফলগুলো খেয়ে গুহার ভেতরে চলে যায়। সারাদিনের খাটাখাটনিতে জ্যাক ঘুমিয়ে পড়লেও জিশান জেগেই ছিল। ওর চোখের সামনে ভেসে উঠছিল বেশ কিছু বছর আগের কথা, যে জীবনটা ছিল রঙিন। সেখানে কোনো রকম জটিলতা ছিল না বললেই চলে। পরিবারের ছোট ছেলে সে, সকলের বড় আদরের। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এক রাতে নিমেষের মধ্যে যেন সবকিছু শেষ হয়ে গেল। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার আর খেয়াল নেই। একটা অদ্ভুত শব্দে ঘুম ভাঙল তার। গুহার বাইরে বেশ কিছুটা দূরে আগুন জ্বালিয়ে রেখেছিল ওরা, যাতে কোনো হিংস্র জন্তু সেদিকে না আসে। শুধু তাই নয়, বেশ কিছু শ্যাওলা আর বুনো ঝোপ দিয়ে গুহার মুখে দেওয়া পাটাতনটাকে পুরো ঘিরে দিয়েছিল। আওয়াজটা যেন ধীরে ধীরে এগিয়ে আসছে ওদের দিকে। জ্যাকেরও ঘুম ভেঙে গেছে ইতিমধ্যে। পাটাতনের ফাঁক দিয়ে ওরা দেখতে থাকে বাইরের দিকে। নিভু আলোতে এক বিশালাকার পাখির মতো কিছু একটা দেখতে পায় ওরা। এছাড়া আর কিছুই চোখে পড়ে না ওদের। ওই ফাঁক দিয়ে যেটুকু আকাশ দেখা যাচ্ছিল তাতে ওরা বুঝতে পারে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তবে বিপদটা যে ঠিক কি তা তখনও ওদের অজানাই ছিল। ফোনের অ্যালার্মটা সকাল থেকে অনবরত বেজেই চলেছে।
তবে অ্যালার্মটা আপ্রাণ চেষ্টা করেও বিছানায় শুয়ে থাকা মানুষটার ঘুম ভাঙাতে ব্যর্থ হচ্ছে। একসময় সেও যেন ক্লান্ত হয়ে নিজে থেকে থেমে গেল। দোতলা বাড়িটার ঠিক উল্টো দিকে থাকা মেস বাড়িটা থেকে ইতিমধ্যেই লোকজনের হইহট্টগোল ভেসে আসতে শুরু করেছে। এ অবশ্য নতুন কিছু নয়, কলকাতার পুরনো অলিগলিগুলোর মধ্যে এটি অন্যতম, যেখানে সকাল মানে মেসবাড়ির লোকজনের চিৎকার করা আর তার সাথে কলের জল নিয়ে লড়াই লেগেই থাকে। তবে এবার এই দোতলা বাড়িটারও কলিং বেল বেজে উঠল। বাড়ির পরিচারিকা দরজাটা খুলে দিল। আগন্তুক একটা মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করল, শ্রীমান কোথায়? পরিচারিকা ইশারায় দোতলার দিকে দেখিয়ে দিল। আসলে মেয়েটি কাজে পারদর্শী হলেও জন্ম থেকেই বোবা। লোকটি একটি মুচকি হাসি দিয়ে 2 কাপ চা দিতে বলে চলে গেল। এ বাড়িতে তার আনাগোনা আজ প্রায় 22 বছরেরও বেশি সময় ধরে, সুতরাং বাড়িটার প্রতিটা কোণা তার প্রায় চেনা। তার এখনও মাঝে মাঝে মনে পড়লে হাসি পায়, যখন ছোটবেলায় এই বাড়িতে আসতো তখন তার বাড়িটাকে ভুল ভুলাইয়া ছাড়া আর কিছুই লাগতো না। কথাগুলো ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠে দালান ধরে ডান দিকের একেবারে শেষ ঘরটায় গিয়ে উপস্থিত হলো সে। কিরে, এখনো ঘুমোচ্ছিস? হ্যাঁ, সত্যিই তোকে কিছু বলার নেই। তুই কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটাও ধরলি না, আর এখনো ঘুমোচ্ছিস? কিরে ওঠ। একটু ঘুমোতে দে না, বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি বলতো? না, বাড়িতে ডাকাত পড়েনি, তবে আমরা ডাকাত ধরতে যাচ্ছি, তোর ইচ্ছে হলে চলে আসিস। এবার সে লাফ দিয়ে উঠে পড়ল, তারপর এক লাফে গিয়ে প্রায় ঝাঁপিয়ে পড়ল আগন্তুকের ঘাড়ে। হাই, তুই কি বললি? না না, তুই ঘুমা, আমরা যাই। কুকুর বাড়িতে ডাক পড়েছে আমার আবার। আরে আগে বলবি তো। আমি কি তোর স্বপ্নে এসে সব বলতাম? হ্যাঁ, ও সব ছাড়। এই রিক, এখন বলতো আসল কেসটা কি? এবার রিকের ঠোঁটে একটা হাসি খেলে গেল। অবশ্য এটা হওয়ারই কথা ছিল, তাই তো সেই টোপটা দিয়েছিল। ইতিমধ্যে বাড়ির পরিচারিকা এসে চা আর স্যান্ডউইচ আর অমলেট দিয়ে গেল। এটা দেখে রিক ঘরের এক কোণে থাকা সোফায় বসে পড়ল। তারপরে বলল, বলবো বলবো, সব বলবো, আগে ফ্রেশ হয়ে খেয়ে নে। তোর তো আবার খালি পেট থাকলে মাথা অন্যত্র ঘুরতে যায়। হয়, এভাবে বলিস না। আর পেটে না খেলে কি করে চলবে বলতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা তাড়াতাড়ি, আমিও খেয়ে নি। অনির্বাণ আর কিছু না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয়। তারপর কোনো রকমে খেয়ে নিয়ে রেডি হয়ে যায়। বাহ, এই তো ভালো ছেলে। চল এখন তাড়াতাড়ি, কাকু ওয়েট করছে। আচ্ছা, এই ব্যাপারটা কি বলতো? মানে সকাল সকাল এত জরুরি তলবটা কিসের? রিক ওর কথার কোনো উত্তর দিল না। যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের বেগে বেরিয়ে গেল। তারপর বাইকে বসে বাইক স্টার্ট দিল। অনির্বাণ আর কোনো কথা না বাড়িয়ে বাইকে চেপে বসল। অলিগলি দিয়ে গেলেও বাইক বেশ জোরেই ছুটছে। রিক যখন বাইক চালায় তখন কথা বলা একদম পছন্দ করে না, সুতরাং অনির্বাণ নিজের কৌতূহলটা নিজের ভেতরেই চেপে রাখল। অলিগলি দিয়ে বাসায় বেশ অনেকবার টার্ন নিতে হলেও কোনো সিগন্যালে পড়তে হয়নি বলে মিনিট 20 মধ্যে ওরা রিকের কাকুর বাড়িতে পৌঁছে গেল। রিকের কাকু একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে একাই থাকে। এই বিল্ডিংটার মধ্যে সমস্ত রকমের আয়েশ করার ব্যবস্থা থাকলেও রিকের কাকু মাঝে মাঝে জিমে যাওয়া ছাড়া বাড়ি থেকে তেমন একটা বেরোয় না। রিক বাইকটাকে দাঁড় করিয়ে লিফটের দিকে চলে গেল। বাইক থেকে নামার পর অনির্বাণ বার দুয়েক ওকে জিজ্ঞেস করেছে কী কারণে এমন তলব, তবে সে বিশেষ কিছুই বলেনি। এরপর উপরে গিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ওরা দুইজন। ড্রয়িং রুম একেবারে অগোছালো হয়ে আছে। ঘরে থাকা 3টে চীনামাটির ফুলদানি ভাঙা অবস্থায় মেঝেতে পড়ে আছে। এছাড়াও সোফার পিলোগুলো অবধি অগোছালো হয়ে এদিকে ওদিকে পড়ে আছে। এসব দেখে অনির্বাণ বলেই ফেলল, এ কি রে, এখানে কি অভিমান পালা চলছিল নাকি মানভঞ্জন পালা? ওর এমন অদ্ভুত কথা শুনে রিক বড় বড় চোখ করে ওর দিকে তাকালো। না মানে এমন অবস্থা কেন? সে যে কারণেই হোক, কিন্তু তার মানে এই না যে তুই এসব বলবি। কথাটা বলেই সে রেগে ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। অনির্বাণ নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে দিল। মানুষটা অবিবাহিত, তার থেকেও বড় ব্যাপার মানুষটা রিকের প্রাণ।
ওর কাছে ওর মা বাবা সব। তাকে নিয়ে এমন কথা বলায় সে যে রাগ করবেই তা নিয়ে কোনো সন্দেহ নেই। ও আর সময় নষ্ট না করে ওপরে উঠে গেল। এই বাড়িটার নিচে দুটো ঘর আর ওপরে দুটো ঘর। উপরের ঘর দুটোকে ঘর না বলে লাইব্রেরি বললেই ভালো হয়। তবে উপরে গিয়ে ও আরও অবাক হয়ে গেল। বেশ কিছু বই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে, এমনকি সিঁড়ির পাশে থাকা বুক সেলফটা অবধি মাটিতে পড়ে আছে। এই রিক, তুই সত্যি করে বলতো কি হয়েছে? কাকুর বই এভাবে মাটিতে কেন পড়ে আছে? সকালে কাকু তোকে ঠিক কি বলেছিল? আর তাছাড়া তোর কাছে ডুপ্লিকেট চাবি থাকলেও আমরা তো বরাবর বেল বাজিয়েই বাড়িতে এসেছি, তাহলে আজ কেন তুই চাবি দিয়ে দরজা খুললি বলতো? কাকু মিসিং। হোয়াট? তুই কি পাগল নাকি? এই কি সব বলছিস কি তুই? সত্যি বলছি। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটা কথা বল, তাহলে দরজাটা কেন বন্ধ ছিল? আর তাছাড়া সিকিউরিটি গার্ডও তো কিছু বললো না। আমি সব বলছি, আমাকে 5 মিনিট সময় দে। কথাগুলো বলে জিন্সের পকেট থেকে হেডফোনটা বের করে কানে দিল সে। তারপর ফোন কানেক্ট করে কাউকে একটা কল করল। ওপাশ থেকে কলটা ধরতে ধরতে রিক সমস্ত বইগুলো তুলে ঘরের মাঝে থাকা স্টাডি টেবিলে জড়ো করে ফেলল। তারপর মোটামুটি জায়গাটা পরিষ্কার করে ঘরের কোণে থাকা সোফা কাম বেডটায় বসে পড়ল সে। অনির্বাণকেও ইশারায় বসতে বলল তার পাশে। কাকু মিসিং, টেক ইউ অ্যাকশন ফাস্ট। কথাটুকু বলেই ফোনটা কেটে দিল রিক। অনির্বাণ অবাক হয়ে দেখছে সবটা, তবে এবার আর কোনো প্রশ্ন করল না। রিক ফোনটা রেখে জোরে জোরে দুটো শ্বাস নিল। অনির্বাণ জানে রিক যখন কোনো কারণে ডিস্টার্ব থাকে তখন এমন করে। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো। সকালে খেয়াল করেছিলি কিনা জানি না, আমি তোকে বলেছিলাম আমরা ডাকাত ধরতে যাচ্ছি। কথাটা আমি মজা করে বলিনি। তুই তো জানিস আমার মা মারা গেছেন আজ প্রায় বছর 4 হলো। এরপর থেকে বাবা বা আমি কেউই বাড়িতে থাকতে পারতাম না। মায়ের কথা মনে পড়তো। তখন কাকু আমাকে এখানে চলে আসতে বললেও আমি আমার ফ্ল্যাটে, মানে যেটা আমি চাকরি পাওয়ার পর টাকা জমিয়ে কিনেছিলাম, সেখানে চলে যাই। আর বাবা চলে যায় দুর্গাপুরে আমাদের পূর্বপুরুষের ভিটেতে। কাকু আমার সবচেয়ে কাছের মানুষ। ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড কি যখন জেনেছিলাম তখন থেকে মেনে নিয়েছিলাম কাকু আমার বেস্ট ফ্রেন্ড। সুতরাং বাবার সঙ্গে রোজ একবার কথা হলেও কাকুর সঙ্গে কথা হয় দিনে 7-8 বার। এমনি প্রফেসর মানুষ, তার উপর রিসার্চ আর বইয়ের নেশা। অপরদিকে আমিও প্রফেসর আর বইয়ের নেশা তো আছেই। সুতরাং সারাদিনে টুকটাক কথা হলেও রাতে আমরা দুজন ফোনে আড্ডা দিতাম ঘন্টার পর ঘন্টা। আর শনি রবিবার তো আমি এখানেই থাকতে শুরু করি শেষ 1 বছর ধরে। সারা রাত বই আর রিসার্চ নিয়ে কাটতো আমাদের। এবার আসি আসল কথায়। একটা না কথাগুলো বলে একটু দম নেয় রিক। অনির্বাণ এই কথাগুলো সবটাই জানে। ওরা দুজনে স্কুলের বন্ধু। এখন পেশা আলাদা হলেও যোগাযোগে তার কোনো প্রভাব পড়েনি। রিক কিছুটা দম নিয়ে আবারও বলতে শুরু করে। তুইও যেহেতু রবিবার করে আসতি তাই তোর এটা অজানা নয়। কাকু ছিল অ্যাডভেঞ্চার পাগল। প্রতি বছর পাহাড়ি এলাকায় বাইক নিয়ে যাওয়া, তারপর সেখানে গিয়ে তাঁবুতে থাকা, জঙ্গলে ঘোরা, এসব ছিল তার কাছে জল ভাত। তবে শেষ কিছু মাস ধরে তার মাথায় একটা ভূত চাপে। তার মতে এই ঘোরাগুলো নাকি একেবারেই অ্যাডভেঞ্চার নয়। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। কাকু আমাকেও বলেছিল এসব নাকি অ্যাডভেঞ্চারের নামে কলঙ্ক। যেসব জায়গাতে ট্যুরিস্টরা গাইড নিয়ে ঘোরে সেটাকে নাকি অ্যাডভেঞ্চার বলতে তার জিভে ছ্যাঁকা লাগে। সে যাই হোক, মোট কথা তার মাথায় ভূত চাপে অজানা কোথাও পাড়ি দেওয়ার। তবে অজানা গন্তব্যে বেরোলেই তো হলো না, একটা লক্ষ্য দরকার। আর সেই লক্ষ্য খুঁজতে গিয়ে তার মাথায় আসে একটাই শব্দ, গুপ্তধন। গুপ্তধন? আর এইসব আবার হয় নাকি? এবার না বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। অনির্বাণ কথাটা বলেই হো হো করে হেসে দেয়। তবে রিক ওর কথায় গুরুত্ব না দিয়ে উঠে পড়ে। তারপর বুক সেলফের দিকে এগিয়ে যায়। অনির্বাণ আবারও বলে ওঠে, কিন্তু তারপর কি হলো বল? মানে কাকু মিসিং, তুই কি করে এতটা শিওর হলি? এটা ঠিক যে ঘরের যা অবস্থা তাতে এটা ভাবাটা অস্বাভাবিক নয়, কিন্তু তাও যে মিসিং সে নিজেও জানতো যে মিসিং হবে। কি? এই তোরা কাকা ভাইপো শুরুটা কি করেছিস একটু বলবি আমাকে প্লিজ? রবিবারের সকালে না আমার এইসব মজা একদম ভালো লাগছে না। ঘুম থেকে টেনে তুলে আনলি আর এখন এইসব কথাবার্তা বলছিস। ভুল বলছি না, দাঁড়া তোকে একটা জিনিস দেখাই। কথাটা বলে নিজের ফোন থেকে একটা অডিও অন করে দেয় ও। এটা 2 দিন আগের সকালে কল রেকর্ডিং। আমার ফোনে অটো রেকর্ড অন থাকে তা তো জানিস।
যেগুলো অদরকারি আমি সেগুলো রিসাইকেল বিনে রেখে দিই, তা তো জানিস। যাই হোক, মন দিয়ে শোন এটা। কথাটা বলে রিক ফোনটা অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে আবারও বুক সেলফের কাছে চলে যায়। অনির্বাণ বেশ ভালোই বুঝতে পারছে যে রিক কিছু একটা খুঁজে চলেছে, তবে ও আর সেদিকে লক্ষ্য না করে কল রেকর্ডিংটা চালিয়ে দেয়। হ্যালো কাকু, দুদিন ধরে তোমার কোনো পাত্তা নেই, কি ব্যাপার বলো তো? একটু কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, তোকে যেটা বলার জন্যই এখন ফোন করলাম আর কি। তোমার গলাটা এরকম লাগছে কেন? কিছু কি হয়েছে? না, তেমন কিছু না। যাই হোক, তোকে যেটা বলছিলাম, এই কদিন বেশ কয়েকটা দোকান ঘুরে বেশ কিছু পুরনো ডায়েরি আর বইও জোগাড় করেছি। এবার মনে হয় আমার অ্যাডভেঞ্চারের স্বপ্নটা পূরণ হবে। কি বলিস? হ্যাঁ, মানে কি বলতে চাইছো কি তুমি? গুপ্তধন পেয়েছি রে, গুপ্তধন, একেবারে গুপ্তধন। কাকা, এসব উড়ো খবর কে দেয় তোমায়? হ্যাঁ, গুপ্তধন বলে কিচ্ছু হয় না। তাছাড়া তর্কের খাতিরে যদি মেনেও নি গুপ্তধন আছেও, তাতেও কিন্তু অনেক ঝামেলা। কেন, ওই ঝামেলা কিসের? আমি সব পারমিশন জোগাড় করে নেব। তাছাড়া ওই গুপ্তধন তো আমাদের ভারতেরই, সেটা তো বলতেই পারিস, তাই না? কাকা, বাচ্চাদের মতো জেদ করো না। এই জন্যই তোদের দ্বারা কিছু হলো না, জানিস তো। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। ঠিক আছে ঠিক আছে, বলে ফেলো। কোন কুবেরের ধন পেলে শুনি তুমি? না, কুবেরের ধন নয়, তবে ডাকাতের ধন। এরপর আর কিছুই শোনা গেল না। রিকের কাশির শব্দে সব কথা যেন চেপে গেল। তারপর টুঁটু শব্দ করে ফোনটা কেটে গেল। রিক এবার অনির্বাণের দিকে তাকালো। ওর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এতক্ষণ ধরে যে অডিও ক্লিপ শুনছিল তাতে কিছুই পাওয়া গেল না, তবে একটা জিনিসই বোঝা গেল যে কোনো একটা গুপ্তধন নিয়ে কথা হচ্ছে, তবে তা থেকে আর বেশি কিছুই জানা গেল না। এটা কেমন মজা রিক? এর মধ্যে যে সমস্ত কথা আছে সেটা তো তুই আমাকে মুখেও বলতে পারতি। আসল কথা তো কিছুই নেই এখানে। আমার ভালো লাগে না, সকাল সকাল শুধু সময় নষ্ট হচ্ছে আর কিছুই জানতে পারছি না আমি। তবে রিক ওর কোনো কথারই কোনো উত্তর দেয় না। অনির্বাণের এবার বেশ রাগ হয়। ও ফোনটা রেখে উঠে পড়ে। দরজা দিয়ে বেরোতেই যাচ্ছিল, এমন সময় রিক চিৎকার করে ওঠে, ইউরেকা! অনির্বাণ ভয় পেয়ে গিয়ে হোঁচট খেয়ে উল্টে পড়ে মাটিতে। এ মারে! এভাবে কে চিৎকার করে ভাই? ভয় পেয়ে পড়ে গেলাম। গেল আমার কোমরটাই বোধহয় গেল। থাম তো, এখন যেটা বলবো সেটা শুনলে তোর কোমর আবার জোড়া লেগে যাবে। আর তার আগে ছোট করে বলছি, শোন পুরোটা। কাকু আমাকে বলেছিল সে নাকি একটা ডায়েরি পেয়েছে, আর তাতেই নাকি আছে গুপ্তধনের সন্ধান। শুধু তাই নয়, ডায়েরি অনুযায়ী তা নাকি ডাকাতের গুপ্তধন। আমি কথাগুলো শুনে যাই। ভেবেছিলাম কদিন খোঁজাখুঁজি করে এমনি ছেড়ে দেবে, তবে কাল আমাকে বলে তার মনে হচ্ছে কেউ তার উপর নাকি নজর রাখছে। স্বভাবত আমি সেটাও বিশ্বাস করিনি, কিন্তু এখন মনে হচ্ছে সেই কথাটা ঠিক ছিল। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু তার থেকে তো আর এটা প্রমাণিত হয় না যে এই সমস্ত ঘটনা ঘটেছে গুপ্তধনেরই জন্য। আরে আমি সেটা কখন বললাম? আমি বলছি যে কাকুর বলা দ্বিতীয় কথাটা ঠিক ছিল, মানে কাকুর উপর কেউ একটা নজর রাখছিল। যাই হোক, এবার আমার দুটো প্রশ্নের উত্তর দে। বলে ফেল। প্রথমটা হলো, তুই এতক্ষণ ধরে কি করছিলি? আর দ্বিতীয়টা হলো, তখন তুই কাকে ফোন করলি? আসলে কাকু আমাকে ওই ডায়েরির ছবিটা পাঠিয়েছিল। সেই ডায়েরিটা এতক্ষণ ধরেই খুঁজছিলাম, তবে আমি এখানে কোনো ডায়েরি খুঁজে পাইনি, কিন্তু অন্য একটা জিনিস পেয়েছি, সেটা আমি তোকে দেখাচ্ছি। আর তোর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, তখন পল্লবকে ফোন করেছিলাম। আমি কাকুকে রোজ সকালবেলা একবার করে ফোন করি, সেরকম আজও করেছিলাম, তবে ফোন লাগছিল না। যাওবে একবার ফোন লাগলো, ফোনটা রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে একটা চিৎকার আর কিছু হালকা শব্দ কানে এলো। তারপর থেকেই ফোনটা বন্ধ। তাই তোর বাড়ি যাওয়ার আগে পল্লবকে পুরোটা বলেছিলাম। এখানে এসে এসব দেখে ওকেই ফোন করলাম। পুলিশ স্টেশনে যাওয়া যেত, তবে পুলিশের উটকো জেরা এখন ভালো লাগছে না। তাছাড়া এই কবছরে পল্লব নিজের ভালো সোর্স বানিয়েছে, দরকার হলে ও গিয়ে পুলিশকে জানাবে। বুঝলাম। তা কি পেয়েছিস বললি? ও হ্যাঁ, এই দেখ, একটা মোহর। মোহর? এটা আমার দাদুর কালেকশন। শুনেছি এটাকে নাকি দিনেরা বলে। সত্যি বলতে আমি সাহিত্যের মানুষ, ইতিহাস অত জানি না। তবে ছোটবেলায় যখন দুর্গাপুরে ছিলাম তখন দাদুর কাছে এরকম বেশ কয়েকটা মোহর দেখেছিলাম। দাদুর কাছে চাইলে দাদু কখনো ধরতে দিত না, বলতো ছোট মানুষ, কোথাও যদি হারিয়ে ফেলি তখন কি হবে। তারপর তো আমরা এখানে চলে আসি। কাকুর সঙ্গে যখন দেখা হতো
কথায় কথায় কাকু বেশ কয়েকবার বললেও কাকুও কখনো আমাকে ধরতে দিত না। তারও সেই একই কথা ছিল, আমি নাকি হারিয়ে ফেলব। আজ তার অনুপস্থিতিতে এটা হাতে পেয়ে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। এ বাড়িতে এমন আরো অনেক জিনিস আছে। ও এখন এসব থাক, আগে কাকুর খোঁজ করা যাক। ঠিকই বলেছিস, তবে একটা কথা ভাবছি জানিস, কেউ কেন কাকুকে তুলে নিয়ে গেল? এই জিনিসগুলোর জন্য নয় তো? তোর এই কথা কেউ জানলে তো? এ আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, বহু হাত ঘুরে এসেছিল, সে কথা কেউ জানেই না। তাহলেও ব্যাপারটাকে এতটা হালকাভাবে নিস না। যদিও এইসবের জন্য হলে এতদিন পরই বা কেন হবে? আরে এটাও তো একটা পয়েন্ট। অনির্বাণ আরও কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই রিকের ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করলো। অনির্বাণ ওকে ইশারায় ফোনটা লাউড স্পিকারে দিতে বলল। ও তাই করল। ওপাশ থেকে পল্লবের গলা ভেসে এলো, রিক, এখনো অবধি তেমন কিছু জানতে পারিনি রে। তবে আমার এক ইনফরমারের কাছ থেকে খবর পেলাম যে তোদের ফ্ল্যাটেই 3 দিন ধরে যে গার্ড হিসাবে ছিল সেই সবের সাথে যুক্ত। আমি একটু পরেই আসছি, ওনার সাথে কিছু কথা বলতে হবে। তবে আমাকে একটা কথা বলতো, তোর কাছে কি এখনো পর্যন্ত কোনো ফোন এসেছে, টাকা আছে বা কোনো মেসেজ? না রে। ওকে, একটু সচেতন থাক, আমি আসছি। রিক একদম চুপ করে যায়। এতক্ষণ বিষয়টা সহজ মনে হলেও এবার যেন বিষয়টা ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। অনির্বাণও চুপ করে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর অনির্বাণ বলে ওঠে, রিক, বলছি নিচে চল, একবার ভালো করে সব কিছু দেখি, যদি কোনো ক্লু পাই। ক্লু? কোথায় ক্লু খুঁজবি তুই? আরে চল না আমার সাথে। রিক আর কিছু বলে না। ঘরে যেটুকু যা ছড়িয়ে ছিল সেগুলো আর সিঁড়িতে পড়ে থাকা জিনিসগুলো তুললেও নিচের সব কিছু আগের মতোই পড়ে আছে। জায়গাটা দেখে এটা স্পষ্ট, বেশ ভালো মতোই হাতাহাতি হয়েছে। রিক, একটা কথা বলতো, পাশে তো আরও 3টে ফ্ল্যাট আছে, এত কিছু ঘটে গেল অথচ কেউই কোনো টের পেল না। ওর মধ্যে একটা তো এখনো বিক্রি হয়নি, আর বাকি দুটোতেও কাকুর মতোই দুজন একা থাকে। মনে হয় ওরা বাড়িতে নেই। ওদের মধ্যে একজন তো মনে হয় প্রমোটারের নিজের লোক, তাই না? ওনার সাথে এর আগে একবার আমার কথাও হয়েছিল, কিন্তু বাকিরা? দেখ, এই ফ্ল্যাটের লোকজন অত মিশুকে না। ওরা কিছু জন হয়তো কাকুকে চেনে অবধি না, আর যারা চেনে তারাও যে খুব ভালো করে চেনে তা বলা যায় না। সব মানছি, কিন্তু কিন্তু তা বলে একজন মানুষের চিৎকার শুনে কেউ আসবে না? রিক কিছু বলতে যাচ্ছিল, তার আগেই কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলতেই পল্লব প্রায় হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল। তারপর ওরা কিছু বোঝার আগেই দুম করে দরজাটা দিয়ে দিল। ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড জোরে দৌড়েছে অনেকক্ষণ ধরে। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বলল, জল, একটু জল দে। অনির্বাণ আর সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে একটা বোতল নিয়ে এলো। পল্লব প্রায় এক নিঃশ্বাসে পুরো জলটা খেয়ে নিল। তারপর কিছুটা শান্ত হয়ে বলল, দে আর ডেঞ্জারাস। রিক আর অনির্বাণ অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। পল্লব আর কিছু না বলে সোফায় গিয়ে বসে পড়ল। রিক আর অনির্বাণও ওর মুখোমুখি অন্য সোফায় বসে পড়ল। অনির্বাণ একবার আর চোখে রিকের দিকে দেখল। ওর চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে কাকুর কথাটা সিরিয়াসলি না নেওয়ার জন্য এখন অনুতপ্ত সে। অনির্বাণ বিষয়টাকে একটু হালকা করার জন্য বলল, এই পল্লব, আমি অনির্বাণ, আমাকে তো চেনো তুমি, যদিও তেমন কথা হয়নি কখনো, তবুও। আরে হ্যাঁ হ্যাঁ, আর এসব তুমি বলে ফর্মালিটি করতে হবে না। ওসব কথা থাক, আগে বলো তো ব্যাপারটা কি? যারা কাকুকে তুলে নিয়ে গেছে তাদের লোক এই ফ্ল্যাটের ওপর নজর রেখে বসে আছে। কি বলছো কি এসব? আমরা তো এই 1 ঘন্টা আগেই এলাম, তখন তো কাউকে দেখলাম না। আগে শান্ত হয়ে শোন সবটা। পল্লবের কথায় ওরা চুপ করে যায়। পল্লব কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর বলতে শুরু করে, তোকে ফোন করে কথা বলার কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাই আমি। তো ভাবলাম একেবারে সিকিউরিটি আর উল্টো দিকে দুটো দোকানের মালিকের সাথে কথা বলে একেবারে ওপরেই উঠব। তাছাড়া ওই গলির মোড়েও দেখলাম সিসিটিভি ক্যামেরা রয়েছে, বেশ কিছু দোকানেও ক্যামেরা থাকে, তাছাড়া ফ্ল্যাটে তো আছেই। মোটামুটি ফুটেজগুলো পেলে কিছুটা বোঝা যাবে।
সেই মতোই নিজের পরিচয়পত্র দেখিয়ে দোকানদার থেকে ফুটেজ জোগাড় করে কিছু কথা বলেই মোড়ের দোকানেই যাই। ওখান থেকে বেরিয়ে তোদের ফ্ল্যাটের দিকে আসছি, আচমকা কোথা থেকে দুটো বাইক এসে আমার রাস্তা আটকে দাঁড়ালো। নিজের পেশার দৌলতে এই ঘটনা নিতান্ত নতুন নয়, তবে এই সকালবেলা এখানে এভাবে কি করে আমাকে যে ঘিরে ধরলো তারা, সেটা নিয়ে ঠিক কারণটা বুঝতে পারলাম না। পাশ কাটিয়ে চলে আসছিলাম, এমন সময় বাইকের চালকের পিছনে বসে থাকা লোকটা মারল শটান লাথি। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। তবে তখন আমার সব নার্ভ একেবারেই চাঙ্গা হয়ে গেছে। লোকটা বাইক থেকে নেমে আমাকে লক্ষ্য করে ঝাঁপ দিতে যাবে, তখনই আমি সরে যাই আর সে গিয়ে পড়ে মাটিতে। তারপর তাকে উঠতে না দিয়ে দুঘা দিই। ততক্ষণে আরও একজন নেমে এসেছে বাইক থেকে, আর চালক দুটো বাইক নিয়ে সাইডে চলে গেল। মারামারি করতে করতে তিনজনেই প্রায় মাঝ রাস্তায় এসে গিয়েছিলাম। তবে একজন ট্রাফিক সার্জেন্ট ছুটে আসায় ওরা কেটে পড়ে। আমি আর না দাঁড়িয়ে এক দৌড়ে এখানে চলে আসি। তবে ওরা যাবার আগে একটা কাগজ দিয়ে গেছে। মনে হয় মারামারির ফাঁকেই ওটা আমার জিন্সের পকেটে গুঁজে দিয়েছে ওরা। কথাটা বলে ওর মুঠোয় থাকা একটা কাগজ বাড়িয়ে দিল রিক আর অনির্বাণের দিকে। তাতে গোটা গোটা অক্ষরে যা লেখা, তার মর্মার্থ এই যে ওনাকে খোঁজার কোনো দরকার নেই, সময় মতো কাকু তার বাড়ি চলে আসবে। চিঠিটা পড়ে রিক কাগজটা দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়। ওর চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। অনির্বাণ ওর খুব কাছের বন্ধু হলেও ওর এই রাগটাকে ও খুব ভয় পায়। কোনো কারণে রিক যদি রেগে যায় তাহলে ওকে থামানো মুশকিল হয়ে যায়। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনির্বাণ বলে উঠল, কাকুর মতো একজন মানুষকে কিডন্যাপ করে কি লাভটা হবে? তোর কি মনে হয় পল্লব? সরি, তুই বলে ফেললাম, কিছু মনে করিস না প্লিজ। আরে না না, ঠিক আছে। যাই হোক, আমার মনে হয় এর পিছনে বড় কোনো কারণ আছে। আচ্ছা, এর মধ্যে ঘটেছে এমন কোনো ঘটনা যা তোদের মনে হচ্ছে কিডন্যাপিংয়ের কারণ হতে পারে বলে? অনির্বাণ একবার রিকের দিকে তাকায়, তারপর কাকুর গুপ্তধনের খোঁজ করার কথা এবং ডায়েরির কথা সবটাই জানায়। পল্লব সবটা মন দিয়ে শোনে, তারপর বলে, না, এটা কারণ বলে মনে হচ্ছে না, কারণ সেই গুপ্তধন আদৌ আছে কি না তার তো কোনো নিশ্চয়তা নেই। রিক, তোর কি মনে হয়? রিক এবার মাথা তুলে তাকালো। এতক্ষণ ধরে ও নিজের হাতটা মুঠো করে মাথা নিচু করে বসেছিল। তারপর কোনো কথা না বলে সেই মোহরটা পল্লবের দিকে এগিয়ে দিল। পল্লব বিস্ফারিত চোখে সেটা দেখল। এটা কি? এটা রিকদের পূর্বপুরুষের সম্পত্তির ছোট একটা নিদর্শন। ও। পল্লবের এমন রিয়াকশন দেখে অনির্বাণ অবাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলল, শুধু ও? আরে এটাও তো কারণ হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এটা যদি ওনাদের পারিবারিক সম্পত্তি হয়, তার মানে বহু বছর ধরে ওনাদের কাছেই আছে। আর তার থেকেও বড় কথা, এরকম একটা দুটো মোহর নিয়ে কি বা লাভ হতে পারে? মেনে নিলাম যে এর বাজার দর যথেষ্ট ভালো, কিন্তু এটাও ভাবতে হবে এই জিনিসটা কিন্তু সদ্য পাওয়া কোনো জিনিস নয়। তাহলে এত বছর ধরে কেন কোনো রকমের আক্রমণ হলো না? হতে পারে কাকু রিসেন্টলি এই নিয়ে কাউকে কিছু বলেছিল। আরে কাকুকে আমি যেটুকু জানি তাতে আমার মনে হয় না যে উনি কারুর সাথে গিয়ে খেজুরে গল্প করতেন বলে। ভীষণ মিশুকে লোক থাকলেও নিজের সম্পর্কে কোনো তথ্যই উনি কখনো নিজে থেকে কাউকে দিতেন না। সেখানে দাঁড়িয়ে এরকম একটা জিনিসের কথা কাউকে বলবেন বলে তো আমার অন্তত মনে হয় না। আমার মাথায় একটা কোনো জিনিস আসছে না যে ঠিক কি ঘটছে। ওসব পরে ভাবা যাবে। রিক, চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তাছাড়া ফুটেজগুলোও তো দেখতে হবে নাকি? এরপর ওরা বেরিয়ে পড়ে। সারাদিন ধরে এদিক ওদিক ঘুরে খোঁজ খবর নিয়েও তেমন একটা লাভ হয় না। পল্লব ওর সব চরেদের খবর দেয়, তবে 24 ঘন্টা সময় যে লাগবে তা ওরা স্পষ্ট জানিয়ে দেয়। তাই অন্য উপায় না পেয়ে ওরা ফুটেজ দেখতে শুরু করে, তবে সেখানেও তেমন কিছুই পাওয়া যায় না। মাঝে একবার রিকের কথা মতো যে দোকান থেকে ওর কাকু ডায়েরিটা পেয়েছিল সেখানেও যায়। লোকটারও রিকের কাকুর মতো একই কথা, ওটা নাকি অরিজিনাল ডায়েরি, ওতে যা আছে সব নাকি সত্যি। কারণ ওটা যারা বিক্রি করেছে তাদের পূর্বপুরুষ নাকি ওই ডায়েরির লেখকের সাথে জড়িত। এসব শুনে রিক ওই দোকানদারের কলার ধরে দুঘা দিতে যাচ্ছিল। পল্লব আর অনির্বাণ মিলে কোনো মতে সামলে নেয়। দেখতে দেখতে গোটা একটা দিন কেটে যায়।
যে গাড়িতে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল তা ছিল চোরাই গাড়ি, ফলে কিছুই জানা যায় না। রিক ধীরে ধীরে অধৈর্য হয়ে উঠছিল। এই একদিন ওরা তিনজনেই পল্লবের বাড়িতে ছিল। আজ বিকেলে রিক একাই ওর কাকুর বাড়িতে চলে এসেছে। ওকে বারবার ফোন করেও কোনো লাভ হয়নি। অনির্বাণ আর পল্লব আর কোনো উপায় না পেয়ে অবশেষে রাত 9টার দিকে নিজেদের সব কাজ সেরে চলে আসে রিকের কাছে। অনির্বাণ ওর সাথে বেশ কিছুক্ষণ রাগারাগি করে, তবে রিক নিজের কথায় অটল। ও এই বাড়ি ছেড়ে নড়বে না। পল্লব আসার সময় রুটি তরকারি কিনে এনেছিল। ওই দিয়ে কোনো রকমে রাতের খাবার সেরে নিচের একটা ঘরে তিনজনে শুয়ে পড়ে। রিক অনেকক্ষণ চুপ করে বসেছিল, তবে এই দুদিনের ধকলে ও বেশ ক্লান্ত ছিল, ফলে একটা সময় ও ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1টা হবে। একটা খুটখাট শব্দ কানে আসায় ঘুমটা ভেঙে যায় পল্লবে। প্রথমে মনের ভুল ভাবলেও ধীরে ধীরে শব্দটা যখন বাড়তে থাকে পল্লব তখন সচেতন হয়ে যায়। তারপর অনির্বাণকে ডেকে তোলে। কি হয়েছে? একটু ঘুমাতে দে না, কাল সকালে উঠে আমি সব শুনবো। আরে ওঠ না, মনে হচ্ছে কেউ আসছে। কি এই রাতে কে আসবে? আর আসবেই বা কি করে? অনির্বাণ আরও কিছু বলতে যাচ্ছিল, তখন একটা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ও চুপ করে যায়। ইতিমধ্যে ওদের কথার শব্দে রিকও উঠে বসে। পল্লব চুপচাপ বিছানা থেকে নেমে পড়ে, তারপর ফিসফিস করে বলে, তোরাও বিছানা থেকে নেমে পড়, তারপর বিছানার পিছনে চলে আয়। আগে বুঝে নিই, তারপর দেখছি। ওরা আর কিছু বলে না। কিছুক্ষণ পর বেশ কয়েকজন লোক সেই ঘরে প্রবেশ করে। ঘরের নাইট ল্যাম্পের আলোতে তাদের দেখা যায়। মুখ কাপড় দিয়ে ঢাকা থাকলেও তারা যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি তা বোঝা যাচ্ছিল। লোকগুলো সারা ঘর তোলপাড় করতে শুরু করে। এটা দেখে পল্লবরা বেরিয়ে আসে, তারপর ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এমন অতর্কিত আক্রমণের জন্য ওরা কেউ তৈরি ছিল না, তবে পল্লবরা ওদের কাবু করতে পারল না। ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। পল্লব আর রিক দুজনেই ক্যারাটের ব্ল্যাক বেল্ট হলেও অনির্বাণ খুব একটা পটু নয় এসবে, ফলে ও বেশ চাপে পড়ে যায়। তবুও নিজেকে বাঁচিয়ে লোকটাকে কয়েক ঘা দিয়েও দেয়। তবে এমন সময় আর একজন ওকে পেছন থেকে চেপে ধরে, আর একজন খুব মার মারতে থাকে। ওকে মার খেতে দেখে রিক সেদিকে এগোতে যায়, তবে 4 জন মিলে ওদের ঘিরে ফেলে। এরপর কিছু বোঝার আগেই ওরা ক্লোরোফর্ম স্প্রে করে দেয়। জ্ঞান হারাতে হারাতে ওরা বুঝতে পারে ওদের কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। আচমকা মুখের উপর জল পড়ায় ঘুমের ঘোরটা কেটে যায় ওদের। ওরা বুঝতে পারে ওদের হাত পা পিচমোড়া করে বাঁধা। কোনো রকমে চোখ খুলতেই একটা তীব্র আলোতে চোখ আবারও বন্ধ করে নেয় ওরা। পল্লব ধীরে ধীরে চোখ খুলে বোঝার চেষ্টা করতে থাকে ওরা কোথায় আছে, তবে তেমন কিছুই বুঝতে পারে না। হালকা কথার আওয়াজ শুনতে পায় ও, তাই মটকা মেরেই পড়ে থাকে। বেশ কিছুক্ষণ পর 2 জন লোকের পায়ের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যায়। ও বুঝতে পারে যারা ওর মুখে জল ঢেলেছিল তারা চলে গেল। এরপর আস্তে আস্তে চোখ মেলে সে। আলোতে চোখ সরিয়ে এলে ও দেখে ওর ঠিক উল্টো দিকে অনির্বাণ শুয়ে আছে, তবে রিককে কোথাও দেখতে পেল না সে। পল্লব খুব কষ্ট করে মাটিতে ঘষে ঘষে অনির্বাণের দিকে এগিয়ে যায়। অনির্বাণ, এই অনির্বাণ। পল্লব খুব নরম স্বরে ডাকলো বটে, তবে অনির্বাণের কোনো রকম সাড়া পেল না। অবশ্য সাড়া না পাওয়াটাই স্বাভাবিক। যেভাবে অনির্বাণকে তখন লোক দুটো মেরেছে তাতেও বেশ ভালো রকম চোট পেয়েছে। এদিকে পল্লবের হাত পা দুটোই বাঁধা থাকার জন্য হাত দিয়ে ধাক্কাও দিতে পারছে না। তাই কোনো রকমে নিজের মুখটা অনির্বাণের কানের কাছে নিয়ে গিয়ে আবারও ডাক দিল, এই অনির্বাণ, চোখ খোল, অনির্বাণ। বেশ কয়েকবার ডাকার পরেও যখন কোনো রকম সাড়া পেল না, তখন বাধ্য হয়ে অনির্বাণের দিকে পেছন ফিরে বসে যেটুকু পারল বাঁধা হাত দিয়ে ওকে বেশ কয়েকবার ধাক্কা দিল। এবার ধীরে ধীরে অনির্বাণের জ্ঞান ফিরতে শুরু করল। ও ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করল। আস্তে আস্তে ওঠ, হাত পা যেভাবে বেঁধেছে মনে হচ্ছে ভেঙেই দেবে একেবারে। পল্লব কথাটা বলতে বলতে নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা করতে লাগল। বাঁধন বড্ড বেশিই শক্ত, তবুও হাল ছাড়লে চলবে না। এই পল্লব, রিক কোথায়?
জানি না, চোখ খোলার পরও আমি ওকে দেখতে পাইনি। তবে আমার মনে হয় ওকে আলাদা রাখলেও এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি। অনির্বাণ আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কারোর পায়ের শব্দ শুনে চুপ করে যায়। বেশ কয়েকটা সন্ডা মার্কা চেহারার লোক ঘরে প্রবেশ করল, আর ওদের সাথেই এলো রিক আর তার কাকু। ওই লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, তোদের সাথীকে সব বুঝিয়ে দিয়েছি, এবার ওরাই তোদের সব বলবে। কি করবি ভেবে রাখিস। বলে রিক আর ওর কাকুকে এক ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায় ওরা। রিক রাগে গজগজ করছিল, তবে ওরও হাত পা বাঁধা থাকায় কিছুই করতে পারছিল না। তবে পল্লব ওকে বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করে। কাকু এবারে মুখ খোলে, আমি অত্যন্তই দুঃখিত, আমার জন্যই তোদের আজ এই অবস্থা। না কাকু, এভাবে তুমি বলো না, বিপদে তো তুমিও পড়েছ। তাছাড়া রিক আমাদের বন্ধু, ওর জন্য এইটুকু ঠিক আছে। অনির্বাণ একদম ঠিক বলেছে। তুমি এসব নিয়ে না ভেবে বরং আসল কথাটা বলো। কাকু এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, তোমরা হয়তো জানো যে অ্যাডভেঞ্চার আমার ভীষণই প্রিয়, সেই জন্যই আমি সময় পেলেই পাহাড়ে ঘুরতে চলে যাই। পাহাড়ে যাই কারণ ওখানে ট্রেকিং করা যায়। এছাড়া এমন কিছু কিছু গ্রাম্য জায়গা থাকে যেখানে সাধারণ মানুষ চট করে যায় না। তবে সেই সব জায়গায় যাওয়ার এবং থাকার অভিজ্ঞতাই আলাদা। তবে কোথাও একটা গিয়ে আমার মনে হতো এগুলো যেন ঠিক অ্যাডভেঞ্চার হচ্ছে না, যেমনটা আমরা ওই বইতে পড়েছি সেরকমটা ঠিক নয়। সেজন্য অনেক ভেবে আমি ঠিক করি এবারে কোনো একটা গুপ্তধনের সন্ধানেই যাব। তবে যাব বললেই তো আর কোথাও যাওয়ার হয় না, তাই না? অনেক দিন ধরে খোঁজ নেওয়ার পর অবশেষে জানতে পারি আমাদের কলেজের একজন প্রফেসর দূরসম্পর্কের আত্মীয়ের একটা টিম আছে, যারা প্রত্যেক বছর নির্দিষ্ট সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং সেখান থেকে নানান রকম জিনিস খুঁজে বের করে। সেসব জায়গায় সাধারণ মানুষের যাওয়া তো দূরের কথা, কখনো নামও শোনেনি। তাই ওনাকে অনেক অনুরোধ করে ওনার সেই আত্মীয়ের সাথে আমি যোগাযোগ করি। তিনি আমার হাতে একটা ডায়েরি তুলে দেন। সেই ডায়েরির সূত্র ধরেই তাদের পরবর্তী অ্যাডভেঞ্চার হতে চলেছে। ডায়েরিতে কি লেখা ছিল সেটা ছোট করে তোমাদেরকে বলি। ডায়েরি অনুযায়ী সময়কাল হলো ওই 1950 কি তার কিছুটা পরের। সেই সময় একদল অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় বিভিন্ন জায়গায় যেতে শুরু করেন এবং সেই সমস্ত জায়গায় কি কারণে গিয়েছিলেন, মানে কিসের সন্ধানে গিয়েছিলেন এবং কিভাবে গিয়েছিলেন, সে সমস্ত কিছুই বিশদে লেখা আছে। তবে এই ডায়েরির মূল কেন্দ্রবিন্দু হলো একদল জলদস্যুর লুকিয়ে রাখা গুপ্তধন। বঙ্গোপসাগরের মাঝের কোনো এক দ্বীপে সেই গুপ্তধন আজও লুকিয়ে আছে। বলা ভালো, প্রকৃতি নিজের রুদ্ররূপ ধরে তা পাহারা দিয়ে চলেছে। তবে এই গুপ্তধনের বেশ কিছুটা উদ্ধার হয়েছিল ডায়েরির লেখকের প্রপিতামহের হাত ধরেই। বলা ভালো তিনিও একজন অ্যাডভেঞ্চার প্রেমী ছিলেন। শুধু তাই নয়, তিনি কোনো একটা অঞ্চলের জমিদারও ছিলেন। এই গুপ্তধনের যেটুকু অংশ তিনি উদ্ধার করতে পেরেছিলেন তা তিনি তার প্রজাদের মধ্যে বিলিয়েই দিয়েছিলেন, আর সেখান থেকে তিনি দাদা সাহেব নামে পরিচিত হয়েছিলেন। আমরা যতই বলি এই ডাকাতের গুপ্তধন, তবে এটা সেই দাদা সাহেবেরই গুপ্তধন বললেও খুব একটা ভুল বলা হবে না, কারণ এই গুপ্তধনের সন্ধান তিনিই প্রথম পেয়েছিলেন। তবে কিভাবে তা আমার জানা নেই। বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিংই লেগেছিল, সেজন্যই আমি ওনাকে বলি যে আমি ওনার সাথে যাব। তবে মনে হয় আমরা কোনো ট্র্যাপে পড়েছি, কারণ যার সাথে আমি স্বেচ্ছায় যেতে রাজি হয়েছিলাম আর সেই আমাকে জোর করে অপহরণ করে তুলে এনে নিয়ে যাচ্ছে নিজের সাথে করে। সাথে তোমাদের তিনজনকেও নিয়ে যাবে সেখানে। এই কদিন ধরে ওরা সমস্ত কিছুই ব্যবস্থা করে চলেছে। আজ রাতেই এক মালবাহী জাহাজে করে আমরা বেরিয়ে পড়ব, তারপর মাঝে কোথাও একটা নেমে আবারও রওনা দেবো ওই দ্বীপের দিকে। তবে একটাই খটকা, তা হলো এই অপহরণেরই বা কারণ কি? আর কোনো কথা হলো না ওদের মধ্যে। দেখতে দেখতে সময় এগিয়ে চলল। ওনার বলা কথা মতোই ওদের একটা জাহাজে তোলা হলো। পায়ের বাঁধন খুলে দিলেও হাতের বাঁধন খোলা হলো না। রিক বার কয়েক বলেছিল খুলতে,
তবে তারা কেউ রাজি হয়নি। জাহাজে ওঠার পরেও ওদের চোখে চোখে রাখছিল সকলে। অনির্বাণ আর রিক বহু চেষ্টা করেও কিছু করে উঠতে পারল না। তবে পল্লব অনেকক্ষণ ধরে চুপ করে থাকলেও এবার একটা অদ্ভুত কাজ করে বসল। যে লোকটা প্রথমে এসে ওদের শাসিয়েছিল তার সাথে কথা বলতে শুরু করল। বলছি, আপনারা শিওর যে ওখানে গুপ্তধন আছে? এই ছোকরা, বেশি চালাকি না। হ্যাঁ, না না, চালাকি না, আসলে আমার মনে হয় এসব না ভুয়ো খবর, বুঝলেন? কি জানিস আমাদের সম্পর্কে যে আমাদের তথ্যকে ভুল বলছিস? তা জানি না, এমনকি যাদের সাথে আমাকে তুলে এনেছেন তাদেরকেও তো আমি তেমন করে চিনি না। কিছু না বুঝে সুঝেই আমি এমনি ফেসে গেছি। অনির্বাণ আর রিক অবাক হয়ে গেল। রিকের মনে হলো ওকে গিয়ে দুটো ঘুষি দিতে, তবে পল্লবের চোখ মুখ দেখে থেমে গেল। ও যখনই কিছু একটা ভেবে কিছু করে, ওর ঠোঁটের কোণে একটা হাসি খেলা করে। পল্লব আবারও বলে উঠল, আমি একজন খুব সাধারণ মানুষ, দয়া করে আমাকে ছেড়ে দিন। তাছাড়া আমাকে ধরে রেখে আপনাদের তো তেমন কোনো লাভও নেই। চুপ, একদম কোনো চালাকি না। ওকে ওই ছেলেটার বাড়ি থেকে পাওয়া গেছে কি এমনি এমনি? আমাকে ওরা ডেকে পাঠিয়েছিল ওর কাকুর খোঁজের জন্য। আসলে আমি ওই এলাকাতেই থাকি আর কি, মোটামুটি সব খবরই রাখি, আর তেমন আর কিছুই না। কথা বলতে বলতে দেরি হয়ে গিয়েছিল, তাই ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি আছে শুনি? প্রমাণ কি আর সাথে করে এনেছি নাকি? এভাবে আরও কিছুক্ষণ ওরা কথা বলতে থাকে। অনির্বাণ অবাক হয়ে পল্লবকে দেখছিল। রিক ওর দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে ওর কাছে ঘেঁষে আসে। তারপর ফিসফিস করে বলে, মহাধরিবাজ, বলতে পার পিএইচডি আছে ওর। তার বলতে বেশ অনেকক্ষণ কথা চলার পর ওরা পল্লবকে নিয়ে চলে যায়। অনির্বাণ আর রিক ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। জাহাজ এখন মাঝ সমুদ্রে। ওদের সকলের হাতের বাঁধন আপাতত খুলে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই এই জাহাজ থেকে ওরা নামবে। তারপর অন্য আরেকটা জাহাজে করে যাবে নিজেদের গন্তব্যে। তবে এমন মাঝ সমুদ্রে যেখানে ঢেউ ছাড়া কিছুই চোখে পড়ছে না, সেখানে জাহাজ কোথা থেকে আসবে তা ওদের তিনজনের কারো মাথায় ঢুকছে না। তবে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই। ধীরে ধীরে আকাশের অবস্থা বদলাতে শুরু করেছে। কখনো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো কখনো আবার সব ঠিকঠাক। প্রথমবার জাহাজে ওঠায় জাহাজের দুলুনিতে নাজেহাল অবস্থা রিকতে। রাত প্রায় 12টা নাগাদ জাহাজটা থামলো একটা জায়গায়। কিছু লোক এসে রিকদের টানতে টানতে ডেকে নিয়ে গেল। তারপর লাইফ বোটে তুলে তা রওনা দিল আবার। এবার ওরা বুঝতে পারল এই লাইফ বোটে করেই এক জাহাজ থেকে অন্য জায়গায় যাওয়া হচ্ছে। সেই জাহাজে উঠে ওদের আবারও একটা ঘরে বন্দি করে দিল লোকগুলো। মাঝে কেটে গেছে প্রায় 2 দিন। খাবার আর জল দেওয়া ছাড়া ওখানে কেউ তেমন আসেনি। রিক বলেছিল জলে ঝাঁপ দেবে সে, তবে এই সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার মতো পটু সে নয়। তাছাড়া বাকিরা কেউই সাঁতার জানে না, তাই সব আশা এক প্রকার ছেড়েই দিয়েছে ওরা। আজ কতদিন জাহাজে থাকতে হবে ভগবান জানে। সারা শরীর কেমন যেন দুলছে। যা বলেছিস রে, এর থেকে আমাদের বাইক অনেক ভালো। ডাঙায় ছিলাম, ভালো ছিলাম, এই কি জলের মাঝে নিয়ে এলো। ডাঙা না পাওয়া অবধি আমাদের আর কিছু করার নেই রে। যা বলেছিস, ধুর, আর ভালো লাগে না। এমন সময় জাহাজটা আরও জোরে জোরে দুলতে শুরু করলো। শুধু তাই নয়, একটা হইহট্টগোলের শব্দও কানে এলো ওদের। পল্লব দরজার কাছে গিয়ে শোনার চেষ্টা করলো কি হয়েছে, তবে কিছুই বুঝতে পারল না সে। এদিকে দুলুনি ক্রমাগত বেরিয়ে চলেছে। ঘরে থাকা জিনিসপত্র যেমন একদিক থেকে অন্য দিকে গিয়ে পড়ছে, তেমন ওরাও ঘরের মধ্যে এদিক থেকে ওদিকে আছাড় খেতে লাগলো। হাত দুটো পিছমোড়া করে বাঁধার ফলে কোনোভাবেই নিজেদের বাঁচাতে পারছিল না ওরা। অনির্বাণ মার খেয়ে এমনই কাবু হয়ে গিয়েছিল, তার উপর এমন দুলুনি সহ্য করতে না পেরে ও বমি করে দেয়। অনির্বাণ, এই অনির্বাণ, কি হলো তোর? আমি আর পাচ্ছি না, আমার সারা শরীর গোলাচ্ছে। কি বলছিস এসব? জল খাবি? আমিও যে কি বলছি, জল পাবোই বা কোথায়? খাবি বা কি করে? আমি আর পাচ্ছি না, আমার বড় গা গোলাচ্ছে। বলে আবারও হড়হড় করে বমি করে দেয়। এটা দেখে রিক এবার চিৎকার করতে শুরু করে আর দরজায় গিয়ে
কনুই দিয়ে ধাক্কা দিতে থাকে। কেউ আছেন? দরজা খুলুন, আমাদের বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, কেউ শুনতে পাচ্ছেন? এমন সময় পল্লব এগিয়ে আসে, তারপর বলে, দেখ, এখন আমাকে কিছু একটা করতে হবে। আমার মনে হয় ওরা আমাকে একটু হলেও বিশ্বাস করেছে। দেখি একবার চেষ্টা করে। যা করবি তাড়াতাড়ি কর। কেউ আছেন? আরে এরা তো বমি করতে শুরু করেছে। বলি, গুপ্তধনের জন্য তো খুব লাফালাফি করছেন, এরা মরে গেলে তা পাবেন তো? ভেবে দেখুন কি করবেন। কি হলো, শুনতে পাচ্ছেন? কথাগুলো বলে দরজায় ক্রমাগত লাথি মারতে থাকে পল্লব। এবার কিছুটা কাজ হয়। বাইরে থেকে কিছু লোকের পায়ের আওয়াজ পাওয়া যায়। তার কিছুক্ষণের মধ্যেই দুটো লোক আসে। তারপর ঘরের অবস্থা দেখে ওদের হাতের হ্যান্ডকাফটা খুলে দেয় ওরা। তারপর খাওয়ার জন্য একটু জল আর খাবার দিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে বলে যায় প্রবল ঝড় উঠেছে, অবস্থা নাকি ভালো না। ওরা আর সময় নষ্ট না করে উপরে উঠে ডেকে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না। ঝড়ের দাপটে শুকনো পাতার মতো সব আছাড় খাচ্ছে। একসময় জাহাজ তার গতি হারায়। ঢেউয়ের দাপটে প্রায় হেলে পড়ে জাহাজ। এসব দেখে আরও হট্টগোল বেঁধে যায় জাহাজে। রিকরা চারজন জড়সড় হয়ে দাঁড়িয়ে সব দেখতে থাকে। সমুদ্রের এমন ভয়ানক রূপ আগে কখনো দেখেনি ওরা। রিক বলে ওঠে, কি দরকার ছিল বলো তো কাকু তোমার এসব করার? এর থেকে বাড়িতে থাকলে ভালোভাবে থাকতে পারতাম। ওর কাকু কোনো কথা বলে না। জাহাজ প্রায় উল্টে যাওয়ার অবস্থা হয়েছে দেখে একটা লোক এসে ওদের দুটো লাইফ জ্যাকেট দিয়ে যায়। রিক একটা ওর কাকুকে আর একটা অনির্বাণকে পরিয়ে দেয়। ও আর পল্লব তাও কিছুটা সাঁতার জানে, যদিও সেই সাঁতার এই উত্তাল সমুদ্রে ঠিক কতটা কাজে দেবে তা ওদের জানা নেই। সারা রাত ধরে ওরা সকলে এক জায়গায় একটা পাটাতন আঁকড়ে বসে বসে কাটিয়ে দিল। মাঝরাতের দিকে ধীরে ধীরে ঝড়টা কমতে শুরু করলো বটে, তবে ততক্ষণে ওদের জাহাজ প্রায় ভেঙেই গেছে। কোনো রকমে ভাঙা অংশগুলোকে সম্বল করে ওরা রওনা দিল নিজেদের গন্তব্যের দিকে। আসলে জাহাজটা দ্বীপের প্রায় কাছাকাছিই চলে এসেছিল। অবশেষে যখন দ্বীপে এসে নামলো ওরা, ততক্ষণে সূর্য অস্ত গেছে। ঝড়ের দাপটে জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে ঈশ্বর ওদের সহায় ছিল বলে দ্বীপের অনেকটা কাছে এসে জাহাজটা ভেঙেছে। নয়তো এই সমুদ্রের মাঝে জাহাজ ভাঙলে কোথায় যে তলিয়ে যেত তার কোনো ঠিক নেই। কোনো রকমের সাঁতরে এসে সকলেই প্রায় ক্লান্ত। তবে এইভাবে পড়ে থাকলে তো আর দিন চলবে না, তাই ধীরে ধীরে উঠে পড়ল ওরা। দুজন লোক এসে রিক আর অনির্বাণকে টেনে তুলল। তারপর এক প্রকার শাসিয়ে এগিয়ে যেতে বলল। রিক ওর কাকুকে টেনে তুলে তিনজনে হাঁটতে শুরু করল। আপাতত একটা থাকার জায়গা আর কিছু খাবার দরকার, তার সাথে কিছু শুকনো কাঠও। আলো প্রায় পড়ে আসছে দেখে বেশি না ভেবে হাতের কাছে থাকা ঝোপঝাড় থেকে যেটুকু কাঠ পেল তা জোগাড় করে আনলো ওরা। দলের বাকিরা কেউ ফল আর কেউ বড় বড় নারকেল পাতা, ঝাউ পাতা, আরও বেশ কিছু অদ্ভুত পাতা এনে জড়ো করেছে। সব মিলিয়ে রাতটা কাটার মতো একটা ব্যবস্থা হলো বটে। তবে পল্লবের দেখা নেই। বিষয়টা রিকদের বেশ ভাবাচ্ছিল। তবে এখন কিছু করার নেই। এই অন্ধকারে পল্লবকে খোঁজা যেমন কঠিন, ঠিক তেমনই ওর খোঁজ করতে গেলে পল্লবেরই বিপদ বাড়বে। কারণ পল্লব এখন এই অপহরণকারীদের সাথে ভাব জমিয়েছে ওদের বাঁচানোর জন্য। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে যায়। রাতটা সকলেই প্রায় সতর্ক হয়ে কাটিয়েছে। সকালের আলো ফোটার কিছুক্ষণ পরেই দুজন লোক এসে দাঁড়ায় রিকদের সামনে। আমরা দুটো দলে ভাগ হয়ে গেছি। একটা দল আমাদের থাকার বন্দোবস্ত করবে এবং এখানে খাবার খুঁজবে, আর অন্য দল খুঁজবে গুপ্তধর। আর সেই দলেই তোরা সকলে থাকবি, কেমন? এই যে কাকু, কোনো চালাকি না কিন্তু, হ্যাঁ? ও আর একটা কথা, বস বলে দিয়েছে তোদের হাতের বাঁধন খুলে রাখতে। তবে এটাও বলে গেছে বেশি চালাকি করলে সবার খপ্পড়ি উড়িয়ে দিতে। হ্যাঁ, তাই খোঁজার কাজ তো নিজেরাই করতে পারতে, আমাদের ধরে আনারই বা কি দরকার ছিল? আহা কাকু, এত চড়ছেন কেন বলুন তো? হ্যাঁ, আপনি ওই নকশা সূত্রগুলো জানেন। ডায়েরি আমাদের কাছে থাকলেই বা কি, ওই নকশা কে উদ্ধার করবে? হ্যাঁ, আর আমি যদি তোমাদের ভুল পথ দেখাই, মানে তোমাদের যদি আমি অন্য কোনো রকম ভাবে সাহায্য না করি, তাহলে তোমরা কি করবে? এই যে দেখুন, ভদ্রভাবে কথা বলছি বলে আমাদের খুব একটা ভদ্রভাবে নেবেন না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু মানুষগুলো মোটেও সুবিধার নয়। আর তাছাড়া আপনি আমাদের পথ দেখাতে বাধ্য, কারণ আমরা ছাড়া কিন্তু আপনারা এখান থেকে বেরোতে পারবেন না কোনোভাবেই। হ্যাঁ, বুঝলেন?
কেন বেরোতে পারবো না? আমরা যদি পথ দেখিয়ে গুপ্তধনের সন্ধান দিতে পারি তাহলে খুব সহজেই এই দ্বীপ থেকে আমরাও বেরোতে পারবো। তাছাড়া আপনার ওসব বড় বড় কথা রেখে দিন, বরং নিজেরা ভাবুন কি করে বেরোবেন। যে জাহাজে করে এখানে এসেছিলেন সে জাহাজ তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাছাড়া সকালবেলা এখান থেকে যেটুকু দেখলাম তাতে এখান থেকে কোনো মতেই সাহায্য চাওয়াও সম্ভব নয়। নিজেরা কিভাবে বাঁচবে তার ঠিক নেই, আবার আমাদের এসেছে বড় বড় কথা বলতে। কথাগুলো বলে মাটিতে বেশ কয়েকবার জোরে জোরে পা ঠোকে রিক। ধীরে ধীরে ওর কপালের শিরা ফুলতে শুরু করেছে। হাতের মুঠো দুটো আরও শক্ত করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে ও। এসব দেখে ওর কাকু ওর দিকে এগিয়ে এসে বলে, রিক, এই শান্ত হ, এভাবে উত্তেজিত হোস না। কদিন তো শান্তই ছিলাম, কি লাভ হলো? কিন্তু রাগ করে তো আর কোনো সমাধানের রাস্তা বেরোবে না, তাই না? রিকের এমন ব্যবহারে ওই লোকটাও বেশ চটে যায়। সে এবার রিকের দিকে তেড়িয়ে আসে। তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি শুরু হয়ে যায়। তবে অনির্বাণ আর ওর কাকুর কারণে তা বেশি দূরে এগোয় নেয়। অনির্বাণ ওকে টানতে টানতে একটু দূরে নিয়ে যায়। তারপর খুব আস্তে আস্তে বলে, কেন বুঝতে পারছিস না? আমাদের ওদের সাথে থেকেই এখান থেকে পালানোর রাস্তা খুঁজতে হবে। পল্লব ওইদিকে তো চেষ্টা করছে। আর রাগ করিস না, মাথা ঠান্ডা কর ভাই। তুই কি করে জানলি পল্লব কি করছে? আজ ভোর রাতে ওর সাথে দেখা হয়েছিল, তখন অনেকেই ঘুমাচ্ছিল আর কিছুজন ঝিমাচ্ছিল। তখন আমিও উঠেছিলাম। এদিক ওদিক দেখতে দেখতে ওকে খুঁজে পাই। তাছাড়া দ্বীপটা খুব একটা সুবিধার নয়। মানে? কেন জানি না মনে হচ্ছে এই দ্বীপ যে কোনো সময় জলের তলায় তলিয়ে যাবে। ওই দিকটার অনেকটা অংশ জলের তলায় চলে গেছে। রিক আর কিছু বলে না। ওইদিকে ওই লোকটাও চুপ করে যায়। এরপর রিকের কাকুকে সামনে রেখে বাকিরা এগিয়ে চলে। উনি সকলকে নির্দেশ দিতে থাকেন। এমন সময় অদ্ভুত একটা শব্দ শুনে ওরা সকলে থেমে যায়। একদল বিশাল আকার প্রাণী উড়ে বেড়াচ্ছে গোটা জায়গা জুড়ে। তাদের বিকট চিৎকারে চারপাশ কেঁপে উঠছে। তাদের চঞ্চু বেশ লম্বা। রিকদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে ওরা প্রায় তেড়িয়ে আসছিল। এটা দেখে ওদের মধ্যে শোরগোল পড়ে যায়। কিছুজন ভয়ের চোটে উল্টো দিকে ছুটতে আরম্ভ করে দিল। রিক এবার অনির্বাণ আর ওর কাকুকে নিয়ে একপাশে থাকা বড় কিছু পাথরের আড়ালে চলে যায়। অনির্বাণ কাঁপা কাঁপা গলায় বলে, এসব কি হচ্ছে? জানি না রে, পল্লবকে তো এখনো কোথাও দেখতে পাচ্ছি না। সেটাই তো ভাবছি। তবে ওদের ওই আশ্রয়ও বেশিক্ষণ স্থায়ী হলো না। পাখিগুলো ওদের দিকে ছুটে আসছে। একটা পাখি প্রায় ঠুকরেই দিত, তখনই একটা বেশ বড় পাথর ছুটে এলো। পাখিটা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, ফলে সে কিছুটা দমে যায়। পায়ের কাছে থাকা পাথরগুলো তোল আর ছুটতে থাক। আচমকা এমন একটা কথা শুনে ওরা তিনজনেই পেছন ফিরে দেখে পল্লব দাঁড়িয়ে আছে। তবে এখন কথা বলার সময় নেই। কোনো রকমে পাথর আর ছোট ছোট গাছের ডাল ছুঁড়ে মেরে কোনো রকমে ওদের তাড়ানো গেলেও পাখিদের এমন আক্রমণে ওদের তৈরি করা গাছের ডালের কুঠিরটা ভেঙে পড়েছে। সমুদ্র ধীরে ধীরে উত্তাল হয়ে উঠছে। দ্বীপের বেশ অনেকটা অংশেই আছড়ে পড়ছে ঢেউগুলো। ওরা চারজন এক কোণে বসে আছে। বাকিরা নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে আলোচনা করে চলেছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে পল্লব এবার ধীর স্বরে বলে উঠল, এই দ্বীপের ওই দিকটা একটা ঘন জঙ্গল আছে। আমি সেখান থেকে একটু একটু করে কাঠ জোগাড় করেছি। বাকিরাও আছে। মূলত এরা দুভাগে ভাগ হয়েছে। একদল গুপ্তধন খুঁজবে আর অপর দল নৌকা বানানোর দায়িত্ব নিয়েছে। তবে আমাদের এইবার নিজেদের তৈরি নৌকোতেই পালাতে হবে। ওদের সাথে আবারও একসাথে গেলে বাঁচার আর কোনো উপায় থাকবে না। শুধু তাই নয়, একটা গুহার পথও খুঁজে পেয়েছি আমি। ওখানেই আমি লুকিয়ে লুকিয়ে একটা বেশ শক্তপোক্ত নৌকা বানানোর চেষ্টা করছি। সুযোগ বুঝে বেরিয়ে পড়তে হবে এখান থেকে। ওরা যদিও জানে আমি ওদেরকেই সাহায্য করছি, আমি সেভাবেই সবটা চালাচ্ছি আর কি। কিন্তু ওরা কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে পালাতে হবে। রিকরা সবকিছু মন দিয়ে শুনছিল। এমন সময় রিকের কাকু বলে উঠল, এই দ্বীপের বেশ কিছুটা অংশ ইতিমধ্যে জলের তলায় গেছে। বাকি যেটুকু আছে জানি না কবে সেটাও জলের তলায় চলে যাবে। আর আমি খুব ভুল না হলে এইখানে তিমির আধিপত্যও কম নয়। এছাড়াও আরও অনেক ভয়ানক প্রাণীও থাকতে পারে। সুতরাং এই সমুদ্রের অন্তত অর্ধেক পার করার জন্য বেশ শক্ত নৌকাই লাগবে। আর সেটা তোমাকেই করতে হবে পল্লব। কি বললো, পারবে তো? পারতে যে আমাকে হবেই। এরপর ওদের মধ্যে আর কোনো কথা হলো না। বাকি লোকগুলো ওদের দিকে আসতেই ওরা আবারও পথ চলতে শুরু করলো।
ডায়েরি অনুযায়ী সংকেত ও মানচিত্র দেখে ওরা এগোতে শুরু করলো। ধীরে ধীরে বেশ ঘন জঙ্গলে প্রবেশ করলো ওরা। তবে এতক্ষণ গাছপালা থাকা সত্ত্বেও কোনো পাখির ডাক শোনা গেল না, যেন গোটা জীবজগৎ থেকে বিচ্ছিন্ন একটা জায়গা। তবে ওদের আর কোনো উপায় ছিল না। বেশ খানিকটা এগোনোর পর রিকের কাকু থেমে গেলেন। ওনাকে দেখে বাকিরাও থেমে গেল। সামনে একটা বিশাল গাছের গুঁড়ি, শ্যাওলায় ভরে গেছে সেটা। ওরা সেদিকে এগিয়ে গেল, আর যেতেই আঁতকে উঠল। বেশ কিছু কঙ্কালের অংশ পড়ে আছে সেখানে। আরও অবাক করার বিষয়, গুঁড়িটা মাঝখান দিয়ে অদ্ভুতভাবে কাঁটা, ঠিক যেমন ইঁদুর বা খরগোশ গর্ত করে বসবাস করে, অবিকাল সেরকম করে গর্ত করা গুঁড়িটার গায়ে। তবে সেটা বেশ অনেকটাই বড়। রিক একটা বড় ডাল নিয়ে গুঁড়িটার ওই ফাঁক দিয়ে বেশ কিছুক্ষণ খোঁচাখুচি করল, তবে লাভ কিছুই হলো না। ফলে ওরা আবারও এগিয়ে চলল। বেশ অনেকটা যাওয়ার পরেও যখন ঘন জঙ্গল ছাড়া আর কিছুই চোখে পড়ল না, তখন ওই দলের যে মাথা, সে এবার রাগে গজগজ করে উঠল। এই বুড়ো, তুই কি কোনোভাবে আমাদের বোকা বানাচ্ছিস? হ্যাঁ, আমি আবার কি করলাম? তখন থেকে তো হেঁটেই যাচ্ছি, কিছু তো পাচ্ছি না। উল্টায় ঝোপ ঝাড়ে কাঁটার খোঁচা আর এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় আমি ঠকাচ্ছি, তবে নিজেরাই খুঁজে নাও না বাবু। হ্যাঁ, তাছাড়া ঠকিয়েছো তোমরা আমাদের। যেখানে আমি নিজে থেকেই আসার জন্য রাজি ছিলাম, সেখানে জোর করে আমাকে তুলে এনে কম অত্যাচার তোমরা করনি। শুধু তাই নয়, ওই 3 জনকেও তুলে এনেছো তোমরা। ও, তার বদলা নিচ্ছিস বুঝি? চুপচাপ আমাদের সাথ দে, নয়তো অকালে মারা পড়বি বলে দিলাম। সে তো এমনিও মরবো, জাহাজ ডুবে গেছে, দ্বীপটাও বেশ খানিকটা ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। চারপাশে নাম না জানা পোকার পশু পাখির বাস, জলে হিংস্র তিমির দল। এখান থেকে বাঁচা এমনি অসম্ভব। যদি জাহাজটা থাকতো তাও নয় হতো, একটা আশার আলো তো দেখতে পেতাম। এই শালা বুড়ো, একদম বেশি বকবক করবি না। যে কাজে এসেছি, যদি সেই কাজ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ডায়েরিতে যা লেখা আছে সেই অনুযায়ী তো আমি যাচ্ছি। এর বাইরে আমার তো আর কিছুই করার নেই। বিশ্বাস না হলে এই যে এই ডায়েরিটা দেখে নাও, তুমি তো নিজেও দেখতে পারো, তাই না? লোকটা এবার তার দিকে রীতিমতো তেড়ে এলো। এটা দেখে রিকও তার দিকে তেড়ে গেল। অনির্বাণ এবার মনে মনে বেশ বিরক্ত বোধ করছে। এই নিয়ে যে এই লোকগুলোর সাথে রিকের ঠিক কতবার হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো, তার কোনো ঠিক নেই। অনির্বাণ যতবার ওকে থামাতে যাচ্ছে, এই লোকগুলো ততবারই ওকে আরও চড়িয়ে দিচ্ছে। এইবার ও বিরক্ত হয়ে বলে উঠল, দেখুন, ওই সম্পত্তি আপনারা বরং নিজেরাই খুঁজে নিন, আর দয়া করে আমাদেরকে এবার ছেড়ে দিন। কথায় কথায় ওদের মধ্যে যখন ঝামেলা প্রায় বেরিয়েই চলেছে, আচমকা ওদের দলের একজন চিৎকার করে উঠল, বস, ওই দেখো একটা গুহা, পুরো শ্যাওলা আর জঙ্গলে ভরে গেছে। ওই ডাকটা শুনে সকলে ছুটল ওই দিকে। তবে রিকরা নিজেদের জায়গাতেই দাঁড়িয়ে রইল। এমন সময় আবারও একটা চিৎকারের শব্দ ভেসে এল। তবে এটা যে জয়ের উল্লাস, তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। লোকগুলো একে একে ভেতরে প্রবেশ করল। এতক্ষণে রিকের বেশ বিরক্ত লাগলেও এবার ওরও একটু কৌতূহল হল। ও ফিসফিস করে বলে উঠল, এই গুহায় কি সত্যি গুপ্তধন আছে? কি জানি বাবা, আমার তো বিশ্বাস হয় না। বিশ্বাস তো আমারও হয় না, কিন্তু কিছু যদি নাই পাওয়া যায় তাহলে ওরা ওইভাবে চিৎকার করছে কেন? সেটা তো আমাদের গিয়ে দেখতে হবে। কথাটা বলেই অনির্বাণ এগোতে শুরু করলো। রিক ওর হাত ধরে টেনে ধরল, আর ওর কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজনকে দেখছিল। বেশ কিছুক্ষণ ধরে রিক আর অনির্বাণ যাবে কি যাবে না ভাবতে ভাবতে ঠিক করে এতদূর এসে এভাবে ফিরে যাবে না তারা। তাই 3 জনেই রওনা দিল সেদিকে। গুহার ভেতরটা পুরো অন্ধকার, বাইরের আলোর এক বিন্দুও যেন ভেতরে আসছে না। বাকিরা টর্চ নিয়ে এগিয়ে গেলেও রিকদের কাছে কিছুই ছিল না। তাই ওরা একটা গাছের ডাল বাইরে থেকে তুলে নিয়ে তা দিয়ে হাতড়াতে হাতড়াতে পথ চলতে শুরু করলো। গুহার ঠিক মাঝ বরাবর যেতেই বিস্ময়ে ওদের সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। সেখানে পড়ে রয়েছে একটা কঙ্কাল, তার পরনে বেশ অদ্ভুত রকমের পোশাক। সেই কঙ্কালের চোখ নাকের ফাঁক দিয়ে উঁকে দিচ্ছে বহু পোকামাকড়, আর তার থেকেই কিছু দূরে পড়ে আছে একটা বড় বাক্স। এমন সময় গুহার অপর প্রান্ত থেকে আরও কিছুজন প্রবেশ করল। এরাই এই কয়দিন ধরে জঙ্গলের কাঠ কেটে নৌকো বানাচ্ছিল। রিকের আচমকা মনে পড়ে গেল পল্লবের বলা গুহার কথা।
তবে কি এই গুহাতেই এতদিন ধরে নৌকো বানাচ্ছিল? তবে কি সবটা জানাজানি হয়ে গেছে, নাকি অন্য কিছু ঘটেছে? এমন সময় ওপার থেকে একজন বলে উঠল, বস, এই ছেলেটা আমাদের ঠকিয়েছে এতদিন ধরে। কথাটা কানে আসতেই চোখ তুলে তাকাল রিক। ঠিক এই ভয়টাই পাচ্ছিল সে। পল্লবকে মানাও করেছিল এরকম রিস্ক নিতে, কিন্তু সে কোনো কথাই শোনেনি। টর্চের জোরালো আলোয় রিক দেখল পল্লব কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। তবে সে যে এত সহজে হার মেনে নেবে এটা রিকও ভাবতে পারেনি। অনির্বাণ রিকের খুব কাছে এসে ফিসফিস করে বলল, এই আবার কি হবে? ও তো ধরা পড়ে গেল। আমাদের কি তবে আর কোনো বাঁচার উপায় নেই? পল্লবকে এতটা হালকাভাবে নিস না, ভীষণ চালু ছেলে। জানি না কেন এমন মুখ করে দাঁড়িয়ে আছে, তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস রিক। আমরা বরং গুহার মুখের দিকে কিছুটা এগিয়ে যাই। না না, সেটা একটু বেশি রিস্ক হয়ে যাবে, কারণ পল্লবকেও আমাকে বাঁচাতে হবে। কারণ আমার কথাতেই সেদিন সাহায্য করতে এসেছিল। তুই বরং এক কাজ কর, কাকুকে নিয়ে গুহার মুখে চলে যা। আরে, তোর কি আমাকে এতটা স্বার্থপর লাগে? না, সেটা না, কিন্তু কাউকে বিপদে জড়ানোর অধিকার আমার নেই। আপনি একবার আমার কথাটা শুনুন না, আপনি বরং এই দিকে আসুন, তবেই বুঝতে পারবেন যে আমি আপনাকে ঠকিয়েছি কিনা। আচমকা পল্লবের এসব কথা শুনে রিক আর অনির্বাণ দুজনেই অবাক হয়ে ওর দিকে তাকায়। বাকি সকলেই চুপ হয়ে গেছে। পল্লব আবার বলে ওঠে, আপনারা যে কাউকেই বিশ্বাস করেন না সেটা আমি জানি, তবে নিজেদের চোখকে হয়তো বিশ্বাস করবেন। আসুন, এদিকে আসুন। পল্লবের কথা শুনে বাকিরা মাঝে পড়ে থাকা পাথরগুলো টপকে অপর দিকে চলে গেল। রিকরাও সেদিকে এগিয়ে গেল। পাথরগুলোর উল্টো দিকের পথটা ধীরে ধীরে নেমে গেছে বেশ কিছুটা নিচের দিকে। গুহায় প্রবেশ করে রিকরা যেমন বাক্স দেখেছিল, ওখানেও তেমন কিছু বাক্স পড়েছিল, তবে কোনোটাই খোলা নয়। লোকগুলো আর সময় নষ্ট না করে বাক্সগুলো ভাঙতে শুরু করল। তবে ওরা কেউ খেয়াল করল না যে ওই জোর আঘাতে আশেপাশে থাকা পাথরগুলো নড়তে শুরু করেছে। পল্লব আর সময় নষ্ট করল না, রিকদের দিকে এগিয়ে গেল। তারপর ওদের নিয়ে বেরিয়ে পড়ল ওখান থেকে। তারপর সোজা চলে গেল সমুদ্রের দিকে। পল্লব তার নৌকোটা ওখানেই রেখে গিয়েছিল। এমন সময় প্রবল একটা শব্দে ওরা পেছন ঘুরে তাকালো। আবারও গুহার পাথর ভেঙে পড়তে শুরু করেছে। কিছুজন প্রাণ হাতে বেরিয়ে এলেও অনেকে সেখানেই আটকে যায়। ওদের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল। পল্লবরা আর সময় নষ্ট করল না, নৌকোটাকে ঠেলে ঠেলে সমুদ্রের ঢেউয়ে ভাসিয়ে দিল। চারপাশে বেশ কিছু হিংস্র তিমি ঘুরে বেড়ালেও ওদের হাতে আর কোনো উপায় নেই। এমন সময় ওদের চোখে পড়ে পেছনের লোকগুলো এগিয়ে আসছে ওদের দিকে। তবে তিমির আক্রমণে ওরা প্রায় নাজেহাল হয়ে যায়। এসব দেখে পল্লব বলে ওঠে, আমরা এইভাবে বেঁচে থাকতে পারবো না, চারপাশে নজর রাখতে হবে। যদি কপাল ভালো হয় তবে কোনো জাহাজের দেখা পাবো। আরে পল্লব, একটা কথা বলতো, ওখানে ঠিক কি ছিল? আর ওই বাক্সগুলো ভাঙতেই বা ওইভাবে পাথর ভাঙতে শুরু করলো কেন? রিক, তোর মনে আছে সেদিন বলেছিলাম গুহা খুঁজে পেয়েছি? আমি এই গুহাটাই পেয়েছিলাম। আসলে আমি মূলত আমাদের নৌকাটাকে লোকানোর জায়গা খুঁজছিলাম। ভেবেছিলাম কোনো একদিন রাতে অন্ধকারে এখান থেকে পালাবো। তবে ওই গুহায় যাওয়ার পর বুঝতে পারি ওখানে কিছু একটা সমস্যা আছে। ভালো করে খুঁজে আমি ওই বাক্সগুলো পাই। শুধু তাই নয়, ওখানেই একটা জায়গা খুঁড়ে প্রচুর পরিমাণে সম্পদ লুকিয়ে রাখা আছে। তবে সমস্যা একটাই, ওখানে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করলেই পাথর ভেঙে পড়তে শুরু করে। আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ইচ্ছে করে ওরা যাতে আমাকে লক্ষ্য করে এমন করে ওই গুহায় যাতায়াত করতে শুরু করি। তারপর আসল বাক্সগুলোকে ওই গর্তে ফেলে ওদের কাছে থাকা কিছু বাক্স ওখানে রেখে দিই, আর তার ভেতরে রাখি ওদেরই আনা পেটো, যাকে আঘাত করলেই বিস্ফোরণ হবেই। আর ওই গুহাতে বেশ কয়েকটা বিস্ফোরণ মানেই পাথর ভেঙে পড়তে থাকবে। আর সেটাই হলো। আচ্ছা পল্লব, তুই কি আর কিছু জানতে পেরেছিস যে আমাদের কেন কিডন্যাপ করা হলো? আসলে কাকুকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। মানে? কথাটা শুনে অবাক হয়ে যায় রিকের কাকু। ওনার মনেও এই প্রশ্নটা ঘুরছিল যে কেন ওনাদের এমনভাবে তুলে আনা হলো। তবে ফাঁসানো হয়েছে বিষয়টা উনি ঠিক করে বুঝতে পারেন না, তাই আবারও বলেন, আমি তো নিজেই আসতে চেয়েছিলাম, তাহলে এইসবেরই বা কারণ কি? আমি খুব ভুল না হলে যার সাথে আসার জন্য আপনি হ্যাঁ বলেছিলেন তিনি আর জীবিত নেই, আর আপনি তাকে দেখেননি, তাই বিষয়টা বুঝতেও পারেননি। তবে এটা আমরা ফেরার পরই বুঝতে পারবো। ওরা আর কোনো কথা বলল না। কাঠের তৈরি ডিঙি নৌকোটা ঢেউয়ের আঘাতে বেশ ভালোই দুলছিল। তবে ওদের কিছুই আর করার নেই।
ঢেউয়ের দাপটে ওরা ভিজেও যাচ্ছিল। ওইভাবেই চলতে থাকে ওরা। তবে ভাগ্য ওদের সহায় হয়। একটা জাহাজের তৎপরতায় সেখান থেকে অবশেষে বেরোতে পারি ওরা। কলকাতায় ফেরার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। পল্লবের কথাটাই ঠিক প্রমাণিত হয়েছিল। ওই ডাকাতের দল সেই লোকটাকে খুন করেছিল এবং রিকের কাকুকে তুলে নিয়ে গিয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল ওই সম্পত্তি হাতিয়ে পাচার করা এবং এই খুনের দায় রিকের কাকুর ঘাড়ে চাপিয়ে দেওয়া। আর সেই কারণেই রিকদেরও ওরা অপহরণ করে। তবে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তবে ওই লোকগুলোর কিছুজন ধরা পড়ায় অবশেষে সবটাই ভালোভাবে মিটে যায়। আজ রিক, অনির্বাণ আর পল্লব এসেছে কাকুর কাছে। রিক বলে ওঠে, এবারে স্বাদ মিটেছে তোমার অ্যাডভেঞ্চারের? না না, আমার স্বাদ আরো বেড়ে গেল। হ্যাঁ, এখনো স্বাদ মেটেনি? বলি বিপদ না ঘটিয়ে ছাড়বে না নাকি? আর কিছু হবে না, খুব তাড়াতাড়ি সত্যি কোনো এক অজানার উদ্দেশ্যে রওনা দেবো আমি। আমার আর কিছু বলার নেই, যা পারো করো। রিকের কথায় বাকিরাও হো হো করে হেসে ওঠে।